দেখো তখন ডিস্টার্ব করতেছিল বিদায় এখন লাইভটা কেটে আমি আবার নতুন করে স্টার্ট করছি। সো আশা করি আমার কথা এবং লাইভটা তোমাদের কাছে ক্লিয়ার। আমি শুরু করতেছি, তোমরা আস্তে আস্তে যুক্ত হও। সেটা হচ্ছে তৃতীয় সূত্র এবং চতুর্থ সূত্র দিয়ে ল্যামার্কের তৃতীয় সূত্র বলছে ব্যবহার ও অব্যবহার মানেটা কি। সেটা হচ্ছে ক্রমাগত ব্যবহারে দেহের যে কোনো অঙ্গ সুগঠিত হয়। এই লাইনটাকে ফোকাস দাও। ক্রমাগত ব্যবহারে দেহের যে কোনো অঙ্গ সুগঠিত হয়, এটা মানেটা কি। ধরে নাও তুমি জিমে যাচ্ছ, তো জিমে গেলে আমরা কি করি, এখানে যে মাসেলগুলো আছে মাসেলগুলোকে আমরা বাইসেপ এবং ট্রাইসেপগুলো আছে এগুলোকে আমরা প্রতিনিয়ত ব্যবহার করার কারণে আমাদের এই যে দেহটা, এই জায়গাটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পায় বা সুগঠিত হয়ে যায়। নর্মালি এখন আমি জিমে যাচ্ছি না, আমার এই বাইসেপও নাই, মানে এখানে মানে মাসেল টাসেল ঠিক মতো বোঝা যাচ্ছে না, ঠিক আছে না। যারা এগুলা ক্রমাগত ইউজ করে, মানে যারা প্রতিনিয়ত জিমে যায়, এই বাইসেপ ট্রাইসেপগুলো যারা ঠিক মতো কাজ করে, মাসেলগুলোকে ঠিক মতো প্রতিনিয়ত সংকুচিত প্রসারিত করে, দেখবা তাদের এই মাসেলগুলা খুব ভালোভাবে বিকশিত হয়, খুব সুগঠিত হয়। ফলে তার এই জায়গাটা সুগঠিত হয়ে যায়, তাই না, বড় হয়ে যায় বা বৃদ্ধি পায়। সো বলতে হচ্ছে ক্রমাগত ব্যবহারে যে কোনো অঙ্গ সুগঠিত হয়। তার একটা এক্সাম্পল আমি জিরাফ দিয়ে দিব। তোমরা দেখে আমি গত ক্লাসে বলছিলাম জিরাফ, তাদের জিরাফের পূর্বপুরুষগণ কিন্তু গলা ছোট ছিল, এই জন্য তারা গাছের পাতা খাওয়ার জন্য সবসময় এরকম গলা লম্বা লম্বা করে খাওয়ার চেষ্টা করতো, কারণ তারা নাগাল পেত না। এই যে ক্রমাগত তারা তাদের গলাটা পরিবর্তন করে গাছের পাতা খাওয়ার জন্য চেষ্টা করতো, এই যে ক্রমাগত ব্যবহার, এই ক্রমাগত ব্যবহারের কারণে জিরাফের অঙ্গের পরিবর্তন হয়ে আজকের জিরাফের গলা লম্বা হয়ে গেছে। তাহলে ক্রমাগত ব্যবহারে যে কোনো অঙ্গ সুগঠিত হয়, এটা কে বলছেন? ল্যামার্ক বলছেন। তার একটা এক্সাম্পল আমরা জিরাফ দিয়ে বলতে পারি। জিরাফের পূর্বপুরুষগণ ক্রমাগত গাছের পাতা খাওয়ার জন্য গলা লম্বা করার চেষ্টার কারণে আজকের জিরাফের গলা লম্বা। ঠিক তেমনিভাবে বলা হচ্ছে অব্যবহারে বিলুপ্ত হয়ে যায়। কোনো একটা জিনিস যদি তুমি অব্যবহার করতে থাকো, তাহলে ওইটা অব্যবহার করার কারণে বিলুপ্ত হয়ে যাবে। তার একটা বিখ্যাত এক্সাম্পল হচ্ছে উট পাখির ডানা। উট পাখির আগেরকার যে উট পাখির পূর্বপুরুষগুলো যারা ছিল, তারা কিন্তু উড়তে পারত, মানে তাদের ডানাগুলো অনেক বড় ছিল এবং উট পাখি তখন উড়তে পারত। উট পাখির আজকের না, পূর্বপুরুষগণের কথা বলতেছি, অনেক আগের কথা বলতেছি। তখনকার উট পাখি উঠতে পারত, ডানা বড় ছিল। এখন একসময় উট পাখি ফিল করে তার দেহটা অনেক ভারী, তো তার দেহটা অনেক ভারী হওয়ার কারণে সে উড়াটাকে একটু কষ্টকর মনে করত। এজন্য তো একসময় সে উড়া বন্ধ করে দিছে। তো উড়া বন্ধ করা দেওয়ায় তার ডানাগুলো আর কোনো কাজে লাগতেছে না। তার মানে সে ডানাগুলা আর ব্যবহার করতেছে না। ডানাগুলা ব্যবহার না করার কারণে একসময় তারা আর উঠতে পারে না এবং ডানাটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। বর্তমানে যে আমরা উট পাখি দেখি, উট পাখি উঠতে পারে না এবং তাদের যে ডানাগুলো আছে এগুলা কিন্তু ছোট। তার মানে ক্রমাগত অব্যবহারে ডানা বিলুপ্ত হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ডানা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ল্যামার্কের তৃতীয় সূত্রের মেইন কথা। এটাই হচ্ছে ল্যামার্কের তৃতীয় সূত্রের মেইন কথা, যে অব্যবহারে বিলুপ্ত হয়ে যায়। ঠিক সেমভাবে আমাদের যে কান দেখতেছো, এই যে কান, এখানে যে পেশিগুলো আছে এগুলো হচ্ছে কানের পেশি। আমাদের পূর্বপুরুষগণ একসময় কানের পেশিগুলোকে নাড়াচড়া করতে পারতো, ফলে কান নাড়াচড়া করতে পারতো। যেরকম এখনকার বিড়াল দেখো কান নাড়াচড়া করে, গরু দেখো কান নাড়াচড়া করে, ছাগল দেখো কান নাড়াচড়া করে। এক সময় আমাদের পূর্বপুরুষগণ এই কান নাড়াচড়া করতে পারতো, কি জন্য? কারণ এখানে কানের পেশি ছিল। কিন্তু এখন দেখো আমাদেরকে কি কান নাড়াতে হয় না। তার মানে এখানে আমাদের যে কানের পেশিগুলো ছিল, আমরা কান নাড়ানোর না করার কারণে আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে গেছে, কারণ আমরা ওই কানের পেশিগুলো আর ব্যবহার করতেছি না। অব্যবহারে কানের পেশিগুলো বিলুপ্ত হয়ে গেছে, ফলে আমরা কিন্তু আমাদের কানও নাড়াচ্ছি না। সো এটাই হচ্ছে ল্যামার্কের তৃতীয় সূত্র। আশা করি বুঝতে পারছো। এইবার ল্যামার্কের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, যেটা হচ্ছে চতুর্থ সূত্র, যেটা হচ্ছে মেইন ভিত্তি, এটাকে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। খুবই ইম্পর্টেন্ট একটা, এটা বুঝার আছে। সূত্রটা কি বলতেছে দেখো, প্রতিটি জীবের জীবদশায় অর্জিত সকল বৈশিষ্ট্য ভবিষ্যৎ বংশধরে সঞ্চারিত হয়। এই লাইনটা কেন গুরুত্বপূর্ণ বলতেছি,
ধরে নাও আমরা একটা নতুন বৈশিষ্ট্য প্রাপ্ত হয়েছি, তার মানে এটা আমি অর্জন করছি, এটা আমি ছোট জন্ম থেকে নিয়ে আসি নাই। ধরো আমি জন্ম হয়েছি, জন্ম থেকে এই বৈশিষ্ট্যটা আমি পাই নাই, কোনো এক সময় এসে অ্যাডাপ্টেশনের কারণে আমি একটা নতুন বৈশিষ্ট্য অর্জন করছি, তাহলে জন্ম থেকে এটা আসে নাই, জন্মগত বৈশিষ্ট্য না, এটা আমি অর্জন করছি। এখন তার মানে একটা জীব একটা নতুন একটা বৈশিষ্ট্য অর্জন করছে। এখন চিন্তা করো, এই নতুন বৈশিষ্ট্যটা যদি তার বংশধরে না যায়, আবার তার বংশধর থেকে তার বংশধরে না যায়, তাহলে এই নতুন বৈশিষ্ট্যটা কি জেনারেশন থেকে জেনারেশনে যাবে? যাবে না। আর জেনারেশন থেকে জেনারেশনে না গেলে আমরা কি বলতে পারবো বিবর্তন হয়েছে? বলতে পারবো না। তার মানে নতুন বৈশিষ্ট্য যখন কোনো একটা জীব অর্জন করবে, সেটা তার বংশধরে কি করতে হবে? সাপ্লাই দিতে হবে, সঞ্চারণ করতে হবে। যেমন কোনো একটা জীব যখন নতুন বৈশিষ্ট্য অর্জন করবে, সে তার সন্তানের কাছে এটা পাস করবে, তার সন্তান তার সন্তানের কাছে পাস করবে, তার সন্তান তার সন্তানের কাছে পাস করবে। এভাবেই এক বংশধর থেকে এক বংশধরে অর্জিত বৈশিষ্ট্যগুলো সঞ্চারিতনের মাধ্যমে বিবর্তনের ভূমিকা রাখে। এখন চিন্তা করো, একটা জীবের প্রথম সূত্রটাও হয়েছে মানে বৃদ্ধিটাও হয়েছে, দ্বিতীয় সূত্রটাও হয়েছে মানে আঙ্গিক পরিবর্তনও ঘটছে, তৃতীয় সূত্রটাও ঘটছে, ব্যবহারও করছে বা অব্যবহারও করছে। এখন এই জিনিসটা করে নাই মানে অর্জিত যে বৈশিষ্ট্যগুলা সেগুলো তার বংশধরে সে পাঠায় নাই। এখন এই অর্জিত বৈশিষ্ট্যগুলো যদি তার বংশধরে না পাঠায়, তাহলে এই বৈশিষ্ট্যটা শুধু শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আর কারোর মধ্যে পাওয়া যাবে না। তাহলে এটাকে তো বিবর্তন বলতে পারবো না। তো ল্যামার্কের মেইন পয়েন্টটা হচ্ছে এটাই যে অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার, যখন কোনো একটা বস্তু জীব একটা বৈশিষ্ট্য অর্জন করবে, তাকে মাস্ট তার বংশধরে সেটা পাঠাইতে হবে। যদি না পাঠায় সেটা তো তার মধ্যেই সীমাবদ্ধ, তাহলে তো বিবর্তন জিনিসটা থাকলো না। এই জন্য ল্যামার্কের সূত্রটাকে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। এই জন্য আমি যখন ল্যামার্কের সূত্র, ল্যামার্কিজম তোমাকে লিখে দিয়েছিলাম অবলিক দিয়ে, এই লাইনটা লিখে দিয়েছিলাম, দেখবা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। কেন বলা হয় আশা করি বুঝতে পারছো। কারণ ল্যামার্কের মধ্যে প্রথম সূত্রটা বৃদ্ধি ঘটছে, দ্বিতীয় সূত্রটা আঙ্গিক পরিবর্তন ঘটছে, তৃতীয় সূত্রটা সেটা কি ব্যবহার ঘটছে, কিন্তু চতুর্থ সূত্রটা ঘটে নাই, তাহলে তো হইল না। তা এটাই হচ্ছে মেইন ভিত্তি, এই জন্য এটাকে সূত্র বলে। যেমন জিরাফের প্রথম সূত্রটা ঘটছে যেমন বৃদ্ধি ঘটছে, দ্বিতীয় সূত্রটা ঘটছে মানে ক্রমাগত তার গলা লম্বা করার চেষ্টা করতেছে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রটা হচ্ছে ব্যবহার, ক্রমাগত ব্যবহার করতেছে, তো ক্রমাগত ব্যবহার করার কারণে তার গলাটা লম্বা হয়ে গেছে। এখন যে প্রথম জিরাফটার গলা লম্বা ছিল, সেই জিরাফটা যদি তার সন্তান সন্ততিতে এই বৈশিষ্ট্যটা সঞ্চারণ না করে, তাহলে তার সন্তান সন্ততি কখনো লম্বা গলা হবে না। তো লম্বা গলাটা শুধুমাত্র তার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। এই জন্য প্রথম যে জিরাফটা গলা লম্বা গলা ছিল, সে কি করছে, তার বংশধরে এই গলা লম্বা হওয়ার যে জিনটা সেটা ট্রান্সফার করছে। ট্রান্সফার করার কারণে তার বাচ্চাগুলাও কি হয়েছে, গলা লম্বা হয়েছে, তার বাচ্চাগুলাও গলা লম্বা হয়েছে। এভাবেই আস্তে আস্তে লম্বা গলাওয়ালা জিরাফ আসছে বিবর্তনের মাধ্যমে। এটাই হচ্ছে ল্যামার্কের সূত্র এবং ল্যামার্কের সূত্রের ব্যাখ্যা। আশা করি তোমরা ল্যামার্কের 4টা সূত্র মুখস্থ করবা এবং ওই 4টা সূত্রের ব্যাখ্যা দিবা। তাহলে পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট, ল্যামার্কের 4টা সূত্র লিখতে হবে প্লাস ওই 4টা সূত্রের ব্যাখ্যা দিতে হবে, যেটা তোমাদের বইয়ে আছে। আর তুমি শুধু এটা রিডিং করে যাবা, বাকিটা তুমি পরীক্ষার সময় লিখতে হবে, বুঝে বুঝে পড়ে যাবা, মুখস্থ করার দরকার নেই। এখন দেখো, ল্যামার্ক যখন এই সূত্রটা দিছিলেন, ল্যামার্ক মনে করছিলেন তিনি বিবর্তনকে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছেন। ল্যামার্ক ধারণা করতেছে যে আমি যে 4টা সূত্র দিছি, এটা দ্বারা মানুষ বিবর্তনটাকে বুঝতে পারবে এবং সবাই আমাকে সাপোর্ট করবে, এটা ল্যামার্ক ভাবতেছিল। কিন্তু ভুল। বিজ্ঞানীরা কি করছেন, ল্যামার্কের এই বিভিন্ন সূত্রের কতগুলা ভুল বের করে বা ল্যামার্কের সূত্রগুলোর সাথে দ্বিমত পোষণ করেন। বিশেষ করে ল্যামার্কের তৃতীয়, চতুর্থ সূত্র এবং দ্বিতীয় সূত্রের সমালোচনা করেন বিজ্ঞানীরা, যে বলতে যাচ্ছেন যে ম্যাবার যেটা বুঝাতে চাইছেন সেটা আসলে ঠিক না। কারণ বিভিন্ন এক্সাম্পল যখন তারা সামনে আনছিল, তখন দেখা যাচ্ছিল যে ল্যামার্কের সূত্রগুলো এগুলো মেনে চলতেছে না। যখন ল্যামার্কের সূত্রগুলো এগুলো মেনে চলতেছে না, তখন তারা বলতেছে ল্যামার্ক আসলে বিবর্তন নিয়ে যা বলছে তার সাথে আমরা একমত না। এই জন্য ল্যামার্কিজমটা আস্তে আস্তে বাদ হয়ে যায়। তারপর আসে ডারউইনিজম, মানে ডারউইন, এবং ডারউইনই হচ্ছে বিবর্তন নিয়ে
সবচেয়ে সুন্দর একটা মতবাদ দিছে এবং অধিকাংশরাই বিজ্ঞানীরাই ডারউইনকে সমর্থন করছিল। অনেকে দ্বিমত করছিল, এগুলো আমরা সামনে আমরা দেখবো। অধিকাংশ সমর্থন করছিল। তো এটা পরে আসতেছি। এখন আমাকে দেখতে হবে ল্যামার্কিজমের সমালোচনা। পরীক্ষায় আসতে পারে যে ল্যামার্কিজমের কি সমালোচনা, ল্যামার্কিজমের কি সমালোচনা। এখন তোমাদেরকে আমি সমালোচনাটা বলবো। ল্যামার্কিজমের সমালোচনা। এখন ল্যামার্কিজমের সমালোচনা তোমরা কি, আমি যেভাবে লিখছি সেভাবে লেখে দিবা, ভালোভাবে মনোযোগ দাও। প্রথমে লিখবা তৃতীয় সূত্রের সমালোচনা। তৃতীয় সূত্রের, আচ্ছা তোমরা আমাকে বলো তো তৃতীয় সূত্রটা কি ছিল, মনে আছে? তৃতীয় সূত্রটা ছিল ব্যবহার ও অব্যবহার। মনে করে দেখো, একটু আগেই পড়েছি। তো ল্যামার্ক বলতেছিল কোনো একটা জিনিস তুমি বারবার ব্যবহারের কারণে সুগঠিত হয়, আর অব্যবহারের কারণে কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। বারবার ব্যবহারের কারণে কি সুগঠিত হয়, আর অব্যবহার কারণে ক্ষয়প্রাপ্ত তথা বিলুপ্ত হয়। কিন্তু দেখা গেছে আমাদের যে শিরা ধমনী আছে, এটার একটা দেখো, এটা যে মেনে চলতেছে না কেন, আমাদের যে শিরা ধমনী আছে, তোমরা জানো শিরা ধমনীর মধ্যে দিয়ে প্রতিনিয়ত রক্ত চলাচল করে। তার মানে শিরা ধমনী দিয়ে কি হয়, শিরা ধমনী দিয়ে প্রতিনিয়ত রক্ত পরিবহন করে। তাহলে শিরা ধমনী এমন সময় নাই যে তারা তাদের কাজ বন্ধ করে দেয়। তার মানে আমরা এই শিরা ধমনীগুলা ক্রমাগত ইউজ করি, ক্রমাগত ব্যবহার করি। এখন কখনো কি দেখছো যে শিরা ধমনী ক্রমাগত ব্যবহার হওয়ার কারণে তারা চেঞ্জ হয়ে গেছে, বা শিরা ধমনী আকার বৃদ্ধি পাইছে? এরকম দেখছো? শিরা ধমনী আগে যেরকম ছিল পরেও সেরকম থাকবে। তার মানে ল্যামার্ক যে বলছিল বারবার ব্যবহারের কারণে কোনো অঙ্গ সুগঠিত হয়, সেটা এই জায়গায় এসে ভুল প্রমাণিত হয়েছে। কারণ শিরা ধমনী ক্রমাগত ব্যবহার হওয়ার কারণেও কখনো সুগঠিত হয় নাই, মানে চেঞ্জ হয়ে যায় নাই, আগে যেরকম ছিল সেরকম হয়েছে। তো এভাবে আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়, এত এক্সাম্পল তোমাদের দিতে হবে না। এভাবে তৃতীয় সূত্র আস্তে আস্তে সমালোচনা শুরু হয়েছে। ঠিক সেম ভাবে চতুর্থ সূত্র সমালোচনাও দেখা গেছে। এখন চতুর্থ সূত্রটাই হচ্ছে তোমার ল্যামার্কিজমের মেইন পয়েন্ট। সেটা কি ছিল? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এটাই কিন্তু আমি একটু আগে বলছি, এটাই হচ্ছে ল্যামার্কের মেইন মতবাদ। সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। একটু আগেই পড়াইছি, তাই না? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার একটু আগেই পড়াইছি। এখানে কি বলা হয়েছে বলতো? সেটা হচ্ছে যে কোনো একটা জীব কোনো একটা বৈশিষ্ট্য অর্জন করলে ওই অর্জিত বৈশিষ্ট্যগুলো তার বংশধরে কি হয়, সঞ্চারিত হয়। যেমন জিরাফ, প্রথম যে জিরাফটা গলা লম্বা ছিল, সেই গলা লম্বাওয়ালা জিরাফটা তার বংশধরে এই গলা লম্বার জিনটা পরিবাহিত করছিল, সঞ্চারিত করছিল, যার কারণে তার বংশধরগুলো আস্তে আস্তে কিসে লম্বা গলাওয়ালা জিরাফ হয়েছে। তো এই জিনিসটা ভুল প্রমাণ হয়েছে যখন একজন বিজ্ঞানী অগাস্ট ভাইসম্যান একটা পরীক্ষা চালাইছিলেন। কি পরীক্ষা? সেটা হচ্ছে অগাস্ট ভাইসম্যান 22 প্রজন্ম পর্যন্ত ইঁদুরের ল্যাজ কেটে দিয়েছিলেন। ইঁদুরের ল্যাজ কেটে দিয়েছিলেন। কয় প্রজন্ম? 22 প্রজন্ম। মানে বুঝছো তো, ধরো তোমার 2টা বাচ্চা হয়েছে, তাহলে এটা একটা প্রজন্ম। তোমার বাচ্চা হয়েছে, এটা 2 নম্বর প্রজন্ম। তাদের বাচ্চার বাচ্চা হয়েছে 3 নম্বর প্রজন্ম। তাদের বাচ্চার বাচ্চা হয়েছে 4 প্রজন্ম। এভাবে 22 প্রজন্ম পর্যন্ত ইঁদুরের ল্যাজ কেটে দিয়েছেন। তার মানে আমরা বলতেই পারি এই 22 প্রজন্ম পর্যন্ত যে ইঁদুরের ল্যাজ আমরা কেটে দিছি, এখান থেকে ওরা একটা বৈশিষ্ট্য অর্জন করতে পারছে, সেটা হচ্ছে তাদের ল্যাজ থাকবে না। এটা একটা নতুন বৈশিষ্ট্য না? কারণ আমরা 22 প্রজন্ম পর্যন্ত ইঁদুরের ল্যাজ কেটে দিছি। তার মানে এখানে আমরা বলতে পারি, এখানে আমরা ধারণা করতে পারি
এরপর এরপর আস্তে আস্তে যে নতুন নতুন ইঁদুরগুলো আসবে তাদের লেজ থাকবে না। এটা আমরা আশা করতেই পারি, কারণ ল্যামার্ক বলতেছে কোনো একটা বৈশিষ্ট্য অর্জন করলে তার পরবর্তী বংশধরে সেটা সঞ্চারিত হয়। এই জন্য ওয়াগাস ভাইসম্যান কি করছে, বেশি বেশি প্রজন্ম পর্যন্ত ইঁদুরের লেজ কেটে দিয়েছেন। এবং কিন্তু এমন হয় নাই যে কখনো লেজ কাটা ইঁদুর পাওয়া যায় নাই, কখনো লেজ কাটা ইঁদুরের বাচ্চা কি হয় নাই, সৃষ্টি হয় নাই। কিন্তু ল্যামার্ক তো বলছে কোনো একটা জীব বৈশিষ্ট্য অর্জন করলে সে তার পরবর্তী বংশধরে সে বৈশিষ্ট্যগুলো সঞ্চালন করবে। তো এখানে লেজ কাটা ইঁদুর তার লেজ থাকবে না সেটা অর্জন করছে, তাহলে আমরা ধারণা করতেই পারি আস্তে আস্তে কোনো এক সময় যে বাচ্চাগুলো আসবে সেগুলোরও লেজ থাকবে না। কিন্তু কখনো দেখা নেই যে লেজ কাটা ইঁদুর সৃষ্টি হয়েছে, লেজ সহ ইঁদুর সৃষ্টি হয়েছে। তাহলে এখানেও একটা ভুল প্রমাণ হয়েছে, চতুর্থ সূত্র সমালোচনা। 3 নম্বর হচ্ছে দ্বিতীয় সূত্রের সমালোচনা। এটা দেখো ভাই, দ্বিতীয় সূত্রটা কি ছিল মনে আছে তো? গত ক্লাসে পড়েছিলাম। দ্বিতীয় সূত্রটা কি ছিল মনে আছে তো? সেটা হচ্ছে পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন। এটাই ছিল দ্বিতীয় সূত্র, পরিবেশের প্রভাব, জীবের সক্রিয় প্রচেষ্টা এবং জীবের আঙ্গিক পরিবর্তন। এটা একটা এক্সাম্পল দিয়েছিলাম, জিরাফ। তো একসময় জিরাফগুলা কি ছিল, মানে জিরাফের যে পূর্বপুরুষগুলো ছিল, এখনকার জিরাফ না, জিরাফের যে পূর্বপুরুষগুলো ছিল তাদের গলা কিন্তু আজকে জিরাফের মতো লম্বা ছিল না, তারা কিন্তু ঘোড়ার মতো ছিল এবং তারা কিন্তু চারণভূমিতে ঘাস খাইতো। কারণ তখন প্রচুর পরিমাণে ঘাস থাকতো, চারণভূমি ছিল, যে জায়গায় জিরাফগুলো থাকতো সেই জায়গায় চারণভূমি ছিল, ওখানে ঘাস খাইতো। কোনো এক কারণে পরিবেশের সমস্যার কারণে ওই জায়গার ঘাসের অভাব দেখা দিছে। এখন তারা কিভাবে খেয়ে বাঁচবে, কারণ ঘাসই তো নেই। এজন্য তারা গাছের পাতা খাওয়ার চেষ্টা করে এবং ক্রমাগত এভাবে লাফ দিয়ে দিবে, গলা লম্বা করে গাছের পাতা খাওয়ার চেষ্টা করছিল। তো এভাবে গলা লম্বা করার কারণে আস্তে আস্তে তাদের পরবর্তী বংশধর আস্তে আস্তে লম্বা গলা হয়ে গেছে। তার মানে এখানে পরিবেশের একটা প্রভাব আছে। আগে চারণভূমি ছিল, পরবর্তীতে চারণভূমি নাই হয়ে যাওয়ায় এই সমস্যাটা, এই কাহিনীটা হয়েছে। এটা পরিবেশের প্রভাব। আর একটা হচ্ছে জীবের সক্রিয় প্রচেষ্টা। দেখো, জিরাফ কিন্তু পাতা খাওয়ার জন্য বারবার তার গলা লম্বা করার চেষ্টা করতো, তাহলে এটা জিরাফের চেষ্টা না? এটাই ছিল দ্বিতীয় সূত্র, তাই না? এবং আঙ্গিক পরিবর্তন মানে অঙ্গ পরিবর্তন হয়ে যায়। আগে জিরাফের গলা ছোট ছিল, এখন জিরাফের গলা লম্বা হয়ে গেছে, এটাই তো আঙ্গিক পরিবর্তন। কিন্তু এই ঘটনাটা কিন্তু যতটা বলা হচ্ছে, যতটা সোজা মনে হচ্ছে, ঘটনাটা কিন্তু ততটা সোজা না। কারণ বিজ্ঞানী পেইন একটা পরীক্ষা করছিল। বিজ্ঞানী পেইন একটা পরীক্ষা করছিল, সেটা হচ্ছে 69 প্রজন্মের মাছির যে 69টা পর্যন্ত যে প্রজন্ম আছে, ওই 69 পর্যন্ত মাছিকে তিনি অন্ধকারে রাখছে। মানে মাছিগুলা আগে তো আলোতে থাকতো, তাই না? তো 69 প্রজন্ম মানে বুঝতেছ কত বড় একটা প্রজন্ম। তো মাছিকে অন্ধকারে রাখছে এবং উনি এটা দেখার চেষ্টা করছে এরপর যে বাচ্চা মাছিগুলা তৈরি হবে তারা কি অন্ধ হয়ে জন্মাবে নাকি অন্ধ না হয়ে জন্মাবে। কারণ এখানে একটা পরিবেশের প্রভাব পড়ছে। দেখো ভালোভাবে, আমরা তো ল্যামার্কের সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই হয় তাহলে তো ভালো, অ্যাপ্লাই না হলেই তো সমালোচিত হবে। কারণ দ্বিতীয় সূত্র তো পরিবেশের প্রভাব বলছে, মানে একসময় চারণভূমি ছিল, এখন নাই। তখন একসময় চারণভূমি ছিল বিধায় জিরাফের গলা লম্বা ছিল না, যখন চারণভূমি গায়েব হয়ে গেছে তখন জিরাফের গলা লম্বা হয়ে গেছে। তাহলে দেখো, একসময় মাছিগুলো আলোতে ছিল তাই তারা দেখতে পারতো, এখন আমরা 69 প্রজন্ম পর্যন্ত অন্ধকারে রাখছি। তাহলে পরিবেশের প্রভাব পড়লে প্রাণীও সেভাবে নিজেকে চেঞ্জ করে। তাহলে আমরা আশাই করতেই পারি এখানে যে নতুন বাচ্চাগুলো আস্তে আস্তে আসবে তারা অন্ধ হয়েই জন্মাবে।
কারণ পরিবেশের প্রভাব, পরিবেশটা কিরকম অন্ধকার, তাই বাচ্চাগুলো কি হয়ে জন্মাবে, অন্ধ হয়ে জন্মাবে। কিন্তু বাচ্চাগুলো অন্ধ ছিল না, বাচ্চাগুলো ঠিকই দেখতে পারতো। তার মানে লেমার্ক যে 69 পরিবেশের প্রভাব বলছিল সেটা কিন্তু ভুল প্রমাণ হয়েছে এখানে, কারণ পরিবেশটা আমরা চেঞ্জ করে বলছি। দেখো অন্ধকার, এখন পরিবেশের প্রভাব যদি থাকতো তাহলে বাচ্চাগুলো তো অন্ধ হয়েই জন্মাতো, ঠিক সেম জিরাফের মতো। এটা হয় নাই, তার মানে এখানেই কিন্তু আমরা ভুল প্রমাণ করে ফেলছি। আরেকটা দ্বিতীয় সূত্রে আরেকটা লাইন ছিল, জীবের সক্রিয় প্রচেষ্টা, মানে জিরাফ নিজ প্রচেষ্টায় গলা লম্বা করতে চাইছিল, পাতা খাওয়ার জন্য গলা এভাবে লম্বা করতে চাইছিল বিধায় তার গলা লম্বা হয়ে গেছে। ব্যাপারটা খুবই ফানি মনে হচ্ছে। তো দেখো না, আমাদেরও তো কত ইচ্ছা আমরা পাখির মতো আকাশে উড়বো, এটা আমরাও চেষ্টা করবো এভাবে করতেছি, এভাবে পাখির মতো উঠতে। তোমার কি মনে হয় মানুষ পাখির মতো উঠতে পারবে? পারবে না। কিন্তু এটা তো আমার ইচ্ছা, আমি তো অনেক চেষ্টা করব পাখির মতো উড়ার জন্য, অনেক চেষ্টা করবো, চেষ্টার কোনো কমতি নেই। তুমি বলো আমি কি উঠতে পারবো? পারবো না। তাহলে লেমার যত সহজে ব্যাপারটা বলে দিছে ব্যাপারটা কিন্তু ততটা সহজ না। তার মানে এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি, মানুষ নিজ ইচ্ছায় উঠতে চাইলেও, মানুষ সক্রিয় প্রচেষ্টায়, লেখো মানুষ সক্রিয় প্রচেষ্টায় উড়তে চাইলেও উড়তে অক্ষম। তাহলে এখানেও তো তোমার দ্বিতীয় সূত্রের সমালোচনাটা বের হয়ে গেছে, কারণ জীবের সক্রিয় প্রচেষ্টা থাকলেই যে অঙ্গের পরিবর্তন ঘটবে তা কিন্তু না। এটাই হচ্ছে ল্যামার্কের সমালোচনা। তোমরা একটু আমাকে বলো, তোমরা ল্যামার্কের সূত্র প্লাস ব্যাখ্যা দিতে পারবে কিনা, আর ল্যামার্কের সমালোচনার আনসার দিতে পারবে কিনা, কারণ পরীক্ষায় কিন্তু ল্যামার্কের সূত্র বা সমালোচনাটা আসে। যদি পারো তাহলে আমরা এখন ডারউইনে চলে যাব। ডারউইনিজম বা ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ খুবই ইম্পর্টেন্ট, এবং এই ডারউইনের মতবাদই কিন্তু সর্বজনীন, তোমার অধিকাংশরাই সাপোর্ট দিয়েছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে যতগুলো মতবাদ দেওয়া হয়েছে বিবর্তন নিয়ে, তার মধ্যে ডারউইনটাকে অধিকাংশরা কি করছে, সাপোর্ট করছে। তার মানে এটা এই নয় যে সর্বজনীন গৃহীত, ব্যাপারটা এরকম না যে সর্বজনীন গৃহীত, এটা অধিকাংশ বিজ্ঞানীরাই কিন্তু এটাকে কি করছে, সাপোর্ট করছে। কারণ কিছু যুক্তি কথাগুলো ওনার মধ্যে কিছু যুক্তি ছিল, ওনার মতবাদে প্রায় যুক্তি ছিল, এবং প্রায় কিছু প্রমাণও উনি দেখাতে সক্ষম হয়েছিল। এটার কারণে মূলত ডারউইন বিবর্তনের মধ্যে সবচেয়ে সফল বলা হয়। তো এখন তোমরা আমাকে বলে দুইটা জিনিস যদি বুঝো, আমি একটু ইয়াটা শুরু করব। সেটা হচ্ছে ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এখানে আমরা কি লিখতেছি বলতো, এখানে আমরা লিখব ডারউইনিজম। এই ডারউইনিজম কেন বলে? কারণ এটা হচ্ছে ডারউইনের মতবাদ। এটা আরেকটা নাম আছে, অল্টারনেটিভ নাম, যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ বা লাইন, সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইন কিন্তু সবচেয়ে সফল বিবর্তনের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। অধিকাংশরাই কিন্তু অধিকাংশ বিজ্ঞানীরা কিন্তু ডারউইনকে সাপোর্ট দিছে, যদিও কিন্তু তার মতবাদে কিছু ভুল পরবর্তী বা কিছু সীমাবদ্ধতা পরবর্তীতে দেখা গেছে বা বের করা হয়েছে। সো তোমরা আমাকে বলো এর আগেরটা বুঝছো কিনা। ওকে, এখন দেখো ডারউইনের এই বিবর্তনে যে ভূমিকাটা আছে সেটা অনেকটা কিন্তু ইচ্ছাকৃত না। এই যে ডারউইনের এই যে মতবাদ দেওয়াটা, ঘটনা আছে এখানে। দেখো কেন ডারউইন বিবর্তনের অনেক ভূমিকা রাখছে, কেন ডারউইন সফল বলতে পারো, সফল কেন বিবর্তনে ডারউইন সফল, সেটা হচ্ছে, আমি কাহিনীটা বলি। সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, সালটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে 27 ডিসেম্বর 1831 সালে। 27 ডিসেম্বর 1831 সালে একটা জাহাজ আছে, জাহাজটার নাম হচ্ছে এইচ এম, মানে এগুলো সংক্ষিপ্ত, এইচ দিয়ে কিছু একটা নাম আছে, বই আছে দেখিও, এম দিয়ে কিছু একটা নাম আছে, HMS দিয়ে কোনো একটা নাম আছে,
এবং এটার নাম হচ্ছে বিগল, HM বিগল জাহাজ, HM বিগল জাহাজ। আমি কাহিনীটা বলি, সেটা হচ্ছে নর্মালি ডারউইন ছিল একজন প্রকৃত বিজ্ঞানী, প্রকৃতি বিজ্ঞানী মানে তো বুঝো যারা নেচার নিয়ে গবেষণা করে বা নেচার নিয়ে যারা কাজ করে তাদেরকে প্রকৃতি বিজ্ঞানী বলে। সো ডারউইন কিন্তু সেই সময়কার একজন প্রকৃতি বিজ্ঞানী ছিল। এবং এই যে HMS বিগল জাহাজ, এই জাহাজ ডারউইনকে একটা অফার করে বিশ্ব ভ্রমণের জন্য। ভালোভাবে মনোযোগ দাও। HMS বিগল জাহাজ ডারউইনকে অফার করে বিশ্ব ভ্রমণের জন্য। আর তখনকার সময় বিশ্ব ভ্রমণের জন্য মাস্ট একজন প্রকৃতিবিদকে নেওয়া দরকার আছে, কারণ এই বিশ্ব ভ্রমণে প্রকৃতিবিদ প্রকৃতি সম্বন্ধে নানা তথ্য উপাত্ত দিবে, এটা হচ্ছে একটা কারণ। সো ওই জাহাজের একজন প্রকৃতিবিদ দরকার ছিল। এ তো প্রকৃতিবিদ হিসেবে তারা ডারউইনকে অফার করে যে আমরা 5 বছরের জন্য বিশ্ব ভ্রমণ করব, তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো, তবে তোমাকে কোনো বেতন দেওয়া হবে না, তুমি এই 5 বছর আমাদের জাহাজে থাকতে পারবে এবং আমরা তোমার সব খাবার দাবার বলো এসে যাতায়াতের সব ব্যবস্থা নিব, বাট তোমাকে কোনো বেতন দেওয়া হবে না। 5 বছরের জন্য তুমি এই সুযোগটা পাচ্ছ, সেটা তুমি আমাদের সাথে ফ্রিতে বিশ্ব ভ্রমণ করতে পারবা এবং তোমাকে আমরা প্রকৃতিবিদ হিসেবেই নিযুক্ত করতেছি। সো ডারউইন কিন্তু এই সুন্দর অফারটা গ্রহণ করে ফেলে। মানে বিশ্ব ভ্রমণ মানে বুঝতেছো তো, বিশ্ব ভ্রমণ কিন্তু আমরা তো নর্মালি এই ভ্রমণ করি, এখান থেকে এখানে যাই, এখান থেকে যাই সিলেট ওইখানে, এটা তো বিশ্ব ভ্রমণ, তাও 5 বছর ধরে। তো ডারউইন বলল ঠিক আছে, আমি 5 বছর ধরে প্রকৃতিবিদ হিসেবে এই জাহাজে যুক্ত হচ্ছি। তো সালটা হচ্ছে 27 ডিসেম্বর 1831 সালে। HMS বিগল জাহাজে কি হয়, HMS বিগল জাহাজে করে 5 বছরের জন্য প্রকৃতিবিদ হিসেবে বিশ্ব ভ্রমণ করেন। কে? ডারউইন বিশ্ব ভ্রমণ করেন। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। মাথায় রাখবা কিন্তু, 1 বছর না, 2 বছর না, 5টা বছরের জন্য সে প্রকৃতিবিদ হিসেবে এই জাহাজে বিশ্ব ভ্রমণ করেন। এখন তিনি বিশ্ব ভ্রমণ করার সময় বিভিন্ন দেশে গেছিলেন, যেমন অস্ট্রেলিয়ার দ্বীপ বলো, আটলান্টিকে বলো, বিভিন্ন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ, এই বিভিন্ন জায়গায় বিশ্ব ভ্রমণ, যেহেতু বুঝতেই পারছো তারা, তিনি বিভিন্ন জায়গায় গেছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রাণী, বিভিন্ন খনিজ, বিভিন্ন জীবাশ্ম, বিভিন্ন শিলা পাথর, এগুলো নিয়ে তিনি কি করতেন? গবেষণা করতেন বা এগুলা তিনি সংগ্রহ করতেন। তিনি যদি কোনো জীবাশ্ম পেতেন, এটা তিনি সংগ্রহ করে রাখতেন। তিনি নতুন নতুন কিছু প্রাণী দেখলে সেগুলো নোট করে রাখতেন। এই 5 বছরে তিনি প্রকৃতির মধ্যে যা যা দেখতেন এগুলো নিয়ে তিনি কাজ করতেন, এগুলা তিনি লিপিবদ্ধ করতেন, নোট করতেন। জীবাশ্ম পেলে সেটা সংগ্রহ করে ফেলতেন, সেটা নিয়ে ফেলতেন, সেটা নোট করতেন। তো এভাবে নোট করতে করতে তিনি আস্তে আস্তে পুরা বিশ্ব যেহেতু ভ্রমণ করছে, বুঝতে পারতেছ পুরা পৃথিবীর অনেক কিছুই তিনি সংগ্রহ করে ফেলছে। প্রায় অনেক জীবাশ্ম বলো, অনেক মূল্যবান পাথর বলো বা অনেক বিভিন্ন জিনিস, হ্যাঁ, এগুলো নিয়ে গবেষণা এবং এগুলো লিপিবদ্ধ করছেন গবেষণার জন্য। এগুলো কি জন্য করছেন? গবেষণার জন্য। সো ঠিক আছে, এরপর 5 বছর পর উনি ব্যাক করছেন, মানে 5 বছর শেষ, বিশ্ব ভ্রমণ শেষ। এবং 5 বছর পর ব্যাক করার পর উনি যে এই পর্যন্ত যা যা জিনিস সংগ্রহ করছিলেন, যা যা লিপিবদ্ধ করছেন, এগুলো নিয়ে উনি গবেষণায় নেমে গেছেন। এগুলো নিয়ে উনি কিসে নেমে গেছেন? গবেষণা নেমে গেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বই আকারে তার গবেষণাটা প্রকাশ করছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন বই আকারে গবেষণাটা প্রকাশ করছিলেন। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে পরিবার সহ একা হয়ে, সবার থেকে আলাদা হয়ে একটা জায়গায় যাবেন এবং ওই জায়গায় গিয়ে তিনি আরও বেশি গবেষণায় মনোযোগ দিবেন। এভাবে গবেষণা করতে করতে 1831 সালের পর, মানে দীর্ঘ 22 বছর পর, এবার মাথায় রাখবা এরকম, সেটা হচ্ছে 1831, ঠিক আছে, এরকম হচ্ছে যে সেটা হচ্ছে এরকম একটা তারিখ, সেটা হচ্ছে দেখো 24 নভেম্বর, খুবই ইম্পর্টেন্ট তারিখটা এবং সালটা 24 নভেম্বর 1859। 24 নভেম্বর 1859 উনি একটা বিখ্যাত বই রচনা করে ফেলেন, যেটাকে বলা হয়
বিবর্তনবাদের বাইবেল, যেটাকে বলা হয়তো বিবর্তনবাদের বাইবেল। এবং ওই বইটার নাম তোমাকে অবশ্যই জানতে হবে, ওই বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ, আমি এর আগেও লিখে দিয়েছিলাম, অন দ্য অরিজিন অফ স্পিসিস, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। খুবই ইম্পর্টেন্ট নামটা, কারণ তার বিবর্তনবাদটা বা তার বিবর্তনের মতবাদটা বুঝতে হলে এই বইয়ের মিনিংটা বুঝতে হবে, এর বইয়ের নামের মিনিংটা বুঝতে হবে। এটাই হচ্ছে বিবর্তনবাদের বাইবেল হিসেবে খ্যাত অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বিখ্যাত বইটা উনি 1859 সালে 24 নভেম্বর পাবলিশ করে, এবং এই বইটা সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি করে এবং অধিকাংশদের কাছে এই বইটা সমাদৃত হয়েছে বা গ্রহণযোগ্যতা পাইছে। এখন তার এই হেডলাইনটা দেখে তুমি তার বিবর্তনের মেইন থিমটা তুমি বুঝতে পারবা উনি কি বলতে চাইছে। ভালোভাবে খেয়াল করো, অন দ্য অরিজিন, অরিজিন মানে সৃষ্টি, অফ স্পিসিস, স্পিসিস মানে প্রজাতি। তার মানে উনি প্রজাতির সৃষ্টি, নতুন নতুন প্রজাতি যে সৃষ্টি হয়েছে সেটা কিভাবে হয়েছে সেটার ব্যাখ্যাটা উনি দিয়েছেন। এই যে আজকে নতুন নতুন প্রজাতি দেখছি, বা পৃথিবীর শুরুর মুহূর্তে যেরকম ছিল, আস্তে আস্তে যেরকম নতুন 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 প্রজাতি আসতেছে, এই নতুন নতুন প্রজাতিটা কিভাবে আসছে সেটার ব্যাখ্যাই উনি তার বিবর্তনবাদে দিছে। ধরে নাও যে আমরা পরিফেরা পর্বে একটা স্পিসিস দেখছিলাম যেটা হচ্ছে স্পঞ্জ। তারপর পরিফেরা পর্বের পর আমরা যখন নিডারিয়া দেখি, নিডারিয়াতে আরেকটা নতুন স্পিসিস দেখি যেটা হচ্ছে হাইড্রা। তাহলে পরিফেরার যে স্পঞ্জ স্পিসিস থেকে যে নতুন আরেকটা স্পিসিস সেটা হচ্ছে কি হাইড্রাটা আসছে, সেটা কিভাবে, এই যে নতুন প্রজাতিটা আসছে সেটা কিভাবে আসছে সেটার ব্যাখ্যায় উনি দেন। উনি নর্মালি যেটি বুঝাইতে চাইছেন নতুন নতুন প্রজাতি পৃথিবীতে কেমনে সৃষ্টি হয়েছে সেটার আনসার এখানে আছে। মেইন কথা, বাই মিনস অফ, কিসের কারণে? ন্যাচারাল সিলেকশন। কিসের কারণে এই নতুন প্রজাতি সৃষ্টি, ওইটা উনি বলে দিয়েছেন। ন্যাচারাল মানে প্রাকৃতিক, সিলেকশন মানে নির্বাচন। তার মানে প্রাকৃতিক নির্বাচনের কারণে, এটা হচ্ছে তার মতবাদের মেইন লাইন, প্রাকৃতিক নির্বাচনের কারণে নতুন নতুন প্রজাতি সৃষ্টি হয়েছিল বা এখনো হচ্ছে। এখন হোয়াট ইজ প্রাকৃতিক নির্বাচন, এটা বুঝতে হলে তোমাকে আমি একটা ছোট্ট একটা লাইন বলি, সেটা হচ্ছে প্রকৃতি ঠিক করে দেবে কে পৃথিবীতে টিকে থাকবে, কে থাকবে না। এটাকেই বলা হয় প্রাকৃতিক নির্বাচন। নির্বাচন মানে তো বুঝো, মানে কে থাকবে কে থাকবে না, এটাই তো বুঝি আমরা নির্বাচন। আওয়ামী লীগ থাকবে নাকি বিএনপি থাকবে, এটাই তো নির্বাচন। সো প্রাকৃতিক নির্বাচন মানে প্রকৃতি নির্বাচন করে দেয়, প্রকৃতি ঠিক করে দেয় কোন প্রাণীটা পৃথিবীতে টিকে থাকতে পারবে, কোন প্রাণীটা পৃথিবীতে টিকে থাকতে পারবে না। মেইন থিম হচ্ছে এটা, প্রকৃতি সবকিছু নির্বাচন করে দেয়। সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে প্রকৃতিতে টিকে থাকতে সক্ষম সে টিকে থাকবে, যে প্রকৃতিতে টিকে থাকতে সক্ষম না সে টিকে থাকবে না। সো প্রকৃতি নির্বাচন করে দিবে তুমি টিকে থাকবে নাকি টিকে থাকবে না। এটা হচ্ছে মেইন লাইন। আমরা সামনে আরো যাচ্ছি, সামনে আরো ক্লিয়ার হবে। আমি জাস্ট বইটার মেইন অর্থটা বুঝাতে চাচ্ছি, আমি জাস্ট বইটার মেইন অর্থটা তোমাদেরকে কি করতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, আর কিছু না। এখন আসো আমি বলি, এখানে তোমাদের এত জটিলভাবে পড়ার কিছু নাই। তোমরা অ্যাকচুয়ালি এই যে ডারউইনের যে মতবাদটা আছে সেটা তোমরা পয়েন্ট আকারে শিখবা। 6টা পয়েন্ট আছে, ওই 6টা পয়েন্ট শিখবা এবং 6টা পয়েন্টের মেইন পয়েন্টগুলো মনে রাখবা। বাকিটা তুমি নিজে নিজে ব্যাখ্যা করতে পারবা বই থেকে একবার রিডিং পড়লে। সো এখানে তোমাকে কিন্তু 6টা পয়েন্ট মাথায় রাখতে হবে, আর ওই 6টা পয়েন্টের উপর একটু ব্যাখ্যা দিতে হবে, যেটা বইয়ে পড়লেই বুঝবা, বা আমি বলে দিব সাথে বইও পড়বা, তাহলে বুঝে যাবা। এখানে কিন্তু মুখস্থের কিছু নাই, তুমি জাস্ট যা বুঝতেছ, তুমি পয়েন্টগুলা পড়ে যা বুঝতেছ উইথ এক্সাম্পল সহকারে দেখাইয়ে প্রেজেন্ট করা। এক্সাম্পল বইয়ে আছে আর আমি বলে দিব, সমস্যা নাই। তো এখন বড় ভাইয়া, এখন এই যে ডারউইনটার এই যে বইটা বা ডারউইনের যে মতবাদ, এটা অনেক কমপ্লেক্স, অনেক জটিল। ব্যাপারটা এত সহজে ব্যাখ্যা করা যাবে না। যদি আমি একদম ডিপলি পড়াইতে চাই তুমি তো কিছুই বুঝবা না, ঠিক আছে, আমিও বুঝবো না।
ঠিক আছে। সো এই জন্য আমরা ডারউইন আমরা কিছু শর্ট লেভেলে পড়াশোনা করব, মানে এরকম, সেটা হচ্ছে ডারউইনের যে প্রাকৃতিক 9টা নির্বাচনের মতবাদটা আছে, এটি 6টি তথ্যের উপর প্রতিষ্ঠিত। কয়টা মেইন লাইন? 6টি। তার মানে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মতবাদ কয়টি তথ্যের উপর? 6টি তথ্যের উপর প্রতিষ্ঠিত। এই 6টি তথ্যগুলা ব্যাখ্যা করতে হবে। 6টি তথ্যের উপর প্রতিষ্ঠিত, এই 6টি তথ্যগুলা ব্যাখ্যা করতে হবে। পারবা, তোমরা পারবা। 6টি তথ্য একদম সোজা, মাথায় রাখবা, একদম সোজা। মানে এখানে যে লেভেলের পড়াশোনাটা আছে এটা সোজা আছে। 1 নম্বর যে পয়েন্ট উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে বংশ বৃদ্ধির উচ্চ হার। উনি প্রথমেই বংশবৃদ্ধির উচ্চ হারকে দায়ী করছে। উনি বুঝাতে চাইছে যে নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার প্রথম যে ধাপ সেটা হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার। মাথায় রাখবা, ডারউইন নতুন প্রজাতির সৃষ্টি হওয়াটাকে জোর দিছে, মানে কিভাবে নতুন প্রজাতি আস্তে আস্তে আসছে, একটা থেকে একটা প্রজাতি আসছে, আরেকটা থেকে আরেকটা প্রজাতি আসছে, সেটার ব্যাখ্যাই উনি দিছে। আর সেটার ব্যাখ্যার মেইন লাইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতিই ঠিক করে দিবে। তো প্রথমে তো প্রকৃতি ব্যাপারটা আসবে না, প্রথমে হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার। ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাই, একদম সোজা এবং খুব ইন্টারেস্টিংও। দেখো, তোমরা জানো প্রত্যেক প্রাণীর একটা ইচ্ছা আছে প্রচুর বংশবৃদ্ধি করা, প্রচুর বাচ্চা কাচ্চা তৈরি করা। তোমরা দেখবা যখন কোনো মাছ ডিম পারে, ডিম কিন্তু অনেক পারে, মানে গুণে শেষ করতে পারবে না, লক্ষ লক্ষ কোটি কোটি ডিম পারে। তাহলে দেখো তার যে বংশবৃদ্ধিটা সেটা উচ্চ না? মানে কতগুলো সে ডিম পারতেছে, দেখো লক্ষ লক্ষ কোটি কোটি ডিম পারতেছে। যেমন তোমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে, স্যালমন ফিশ। ভাই, স্যালমন ফিশ মনে হয় 2 কোটির উপরে ডিম পারে, নাকি আমি সংখ্যাটা মনে রাখতে হবে, কিন্তু কোটি যে হবে সেটা বুঝতেছো, সেটা মনে আছে। সেটা হচ্ছে কোটির উপরে ডিম পারে, কোটি কোটি। এরকম প্রায় সকল জীব তুমি দেখবা, প্রায় সকল জীবই কিন্তু কম বেশি উচ্চ, বংশবৃদ্ধি কিন্তু কম বেশি উচ্চ, মানে তারা অনেক বেশি বাচ্চা কাচ্চা তৈরি করে। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার। এক্সাম্পল হচ্ছে স্যালমন ফিশ, তারা প্রজনন ঋতুতে প্রায় কোটির উপরে ডিম পারে। এটা হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার। আমি মানুষের ক্ষেত্রে একটু বলি, যদিও মানুষের ক্ষেত্রে বোঝা যাবে না, তবে আমি এভাবে বুঝাবো। সেটা হচ্ছে, দেখো আজকে থেকে তুমি প্রায় 200, 300, 400 বা 1000 বছর আগে যদি চিন্তা করো, আজকে মানুষের জনসংখ্যা যতটুকু, তখন কিন্তু মানুষের জনসংখ্যা তেমন ছিল না। আজকে মানুষের জনসংখ্যা অনেক বেশি। তাহলে দেখো এক সময় পৃথিবীতে মানুষের জনসংখ্যা অনেক কম ছিল, কিন্তু দেখো মানুষের যে বংশবৃদ্ধির একটা চাহিদা, বংশ তৈরি করার যে একটা চাহিদা, প্রতিনিয়ত যে বংশ বৃদ্ধি হচ্ছে, এই বংশ বৃদ্ধি করার কারণে আজকে মানুষের জনসংখ্যা দেখো কতগুলা, 700 কোটি উপরে মানুষ পৃথিবীতে আছে। মানে বুঝতে পারছো কেন? ইমাজিন 700 কোটি মানুষ পৃথিবীতে আছে। তাহলে এটা কিসের কারণ? এটা বংশবৃদ্ধির কারণেই তো। বংশবৃদ্ধির আকাঙ্ক্ষাটা যদি না থাকতো, উচ্চ হারটা যদি না থাকতো, আজকে মানুষের সংখ্যা এত বেশি থাকতো না। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে বংশবৃদ্ধি উচ্চ হার। দেন তার 2 নম্বর পয়েন্টটা কি দেখো, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে খাদ্য ও বাসস্থলের সীমাবদ্ধতা। খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা। প্রতিটা পয়েন্টের তোমাকে ব্যাখ্যা দিতে হবে। আমি বংশবৃদ্ধির উচ্চ হারের উপর কিছু কথা বলছি না, এই কথাগুলো তোমার বইয়েও আছে, তো তুমি ওভাবেই লিখবা। প্রতিটা পয়েন্টের ব্যাখ্যা দিতে হবে বা পড়তে হবে, যদি পরীক্ষায় আসে দিতে হবে। পরীক্ষা বলে দিবে, তুমি বুঝবা যে তোমাকে কি চাচ্ছে। খাদ্য বাসস্থানের সীমাবদ্ধ। এইবার আসো ভাই, স্যালমন ফিশ কোটি কোটি ডিম পারে। এখন তুমি আমাকে বলো, কোটি কোটি ডিম ফুটে যখন কোটি কোটি বাচ্চা হবে, তখন এমন কি হবে না যে পুরো সাগরটাই শুধুমাত্র স্যালমন ফিশেই ভরে যাবে? এভাবে যতগুলা ডিম পারলো, সবগুলা ডিম ফুটে বাচ্চা যদি হয়, আর বাচ্চা সবগুলাই যদি সারভাইভ করে, তাহলে পুরো সাগরটাই মনে হয় এক স্যালমন ফিশে পরিণত হবে। মানে আমরা তখন বলবো স্যালমন সাগর। তার মানে এরকম না যে যতগুলা বাচ্চা তৈরি করা হয়, সব বাচ্চা
যে টিকে থাকতে পারবে, ব্যাপারটা কিন্তু এরকম না। যদি টিকে থাকতো তাহলে পৃথিবীতে প্রজাতির সংখ্যা অনেক কম হইতো, কারণ এক স্যালমন ফিশই তো কোটি কোটি ডিম পারে। এই কোটি কোটি ডিমগুলাই যদি পরবর্তীতে কোটি কোটি বাচ্চা হয়ে যায়, এক প্রজাতিতেই তো সবকিছু পুরো পৃথিবীটা মনে হয় ভরে যেত, তাহলে নতুন নতুন প্রজাতি তো পৃথিবীতে আসতো না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাচ্চাগুলো যেগুলো আসতেছে সেগুলোর সংখ্যাটা কমে যাচ্ছে কেন? এতগুলা বাচ্চা যে আসলো, এই এতগুলা বাচ্চা থেকে মাত্র কয়েকটা বাচ্চাই তো আমরা দেখতে পাই, বাকি সবগুলা তো হারাই যায়। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা। দেখো, ডিম পারছে কোটি কোটি, এখন ওখানে বাচ্চা হয়েছে ধরো কোটি কোটি সাপোজ। এখন তোমার কি মনে হয় ওই কোটি কোটি বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকবে, পর্যাপ্ত পরিমাণ বাসস্থান? ততটুকু বাচ্চা কিন্তু টিকে থাকতে পারে না। এই খাদ্য ও বাসস্থানের অভাবে কয়েকজন টিকে থাকতে পারলেও বাকিরা পৃথিবী থেকে বিদায় নেয়। এটাই হচ্ছে মেইন লাইন, যে খাদ্যর অভাবে সবাই টিকে থাকতে পারে না, কারণ খাদ্য তো খুব কম। যতগুলো বাচ্চা তৈরি করতেছি ওই বাচ্চার তুলনায় খাবার তো অনেক কম। সো ওই বাকি যারা কিছু থেকে আমরা খাবার যোগান দিতে বলে, বাকিদেরকে যদি খাবার যোগান দিতে না পারি তাহলে বাকিরা কি আর পৃথিবীতে থাকবে না। আবার বাসস্থানেরও সীমাবদ্ধতা আছে, ঠিক আছে? সো এই দুইটার কারণে কিন্তু যতগুলো আমরা পয়দা করি ততগুলা কিন্তু পৃথিবীতে টিকে থাকবে না। এটাই হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, জীবন সংগ্রাম। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটাকে ইংরেজিতে বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, জীবন সংগ্রাম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। জীবন সংগ্রাম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এইটা কি? এই লাইনটা তোমাকে একটু বুঝতে হবে। জীবন সংগ্রামটা কি? এই যে একটু আগে বললাম, খাদ্য ও বাসস্থানের কারণে এক অংশ পৃথিবী থেকে বিদায় নিবে, আর এক অংশ পৃথিবীতে টিকে থাকবে। এখন সেটা কিভাবে থাকবে? এক অংশ কেন পৃথিবী থেকে বিদায় নিবে আর এক অংশ কেন পৃথিবীতে থাকবে? সেটার কারণ হচ্ছে জীবন সংগ্রাম। বেঁচে থাকার জন্য এক অংশ সবাই যুদ্ধ করে, কিন্তু যুদ্ধে কেউ জয়ী হবে কেউ পরাজিত হবে। তোমরা জানো, যুদ্ধে এক পক্ষ জয়ী হয় আর এক পক্ষ পরাজিত হয়। তাহলে যেহেতু খাদ্য কম, বাসস্থানেরও অভাব, তাই সবাই নিজেদের মধ্যে ফাইট করবে কে খাবারগুলা পাবে, মারামারি করবে আর কি। এই খাদ্য পাওয়ার জন্য সবাই মারামারি করবে, যে খাদ্য পাবে সেই বেঁচে থাকবে, যে খাবার পাবে না সে পৃথিবী থেকে বিদায় নেবে। একটা এক্সাম্পল দিই, একটা কমন এক্সাম্পল দিই। ধরে নাও একটা বনে জাস্ট 2টা বাঘ বেঁচে আছে, একটা বনে 2টা বাঘ বেঁচে আছে। এখন ওই বনে তেমন খাবার দাবার কিছু নাই, শুধুমাত্র একটা পাউরুটি আছে। এখন এই পাউরুটিটা যে খেতে পারবে সে এর পরের দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে, আর যে খেতে পারবে না সে এখনই মারা যাবে। এমন একটা অবস্থা হয়েছে যে এই পাউরুটিটা যে খেতে পারবে সে এর পরের দিন পর্যন্ত হলেও সার্ভাইভ করতে পারবে, আর এই পাউরুটিটা যে খেতে পারবে না সে মারা যাবে। এখন দুই পক্ষের মধ্যে একটা ফাইট হবে, দেখবা নিজেরা মারামারি করবে, কারণ এই খাবারটা তো তারাই খাইতে হবে। নিজেদের মধ্যে মারামারি করে যে জয়ী হবে সে খাবারটা খাই ফেলবে, আর যে হেরে যাবে সে খাবার খাইতে পারবে না। যে খাইতে পারবে না সে সাথেই মারা গেল, আর যে খেয়ে ফেললো সে কালকে বাঁচার একটা চান্স পাইলো, কালকে পর্যন্ত বাঁচার একটা চান্স পাইলো। তাহলে এটাই তো জীবন সংগ্রাম, যে উভয়ে সবাই সংগ্রাম করে, এক পক্ষ জয়ী হয় আর এক পক্ষ মারা যায়। কিসের কারণে সংগ্রাম করে? খাবারের কারণে। এটাই জীবন সংগ্রাম। এখন জীবন সংগ্রাম 3 ধরনের। একটা হচ্ছে অন্তঃপ্রজাতিগত, আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতিগত, আর একটা হচ্ছে পরিবেশগত। জীবন সংগ্রাম কিন্তু 3 ধরনের। অন্তঃপ্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত, পরিবেশগত। এটা আমি ব্যাপারটা বুঝাচ্ছি।
অন্ত মানে কি, প্রজাতি মানে তো জানো। অন্ত মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে যে মারামারিটা হয়, একই প্রজাতির মধ্যে যে সংগ্রামটা হয়। আন্ত মানে দুইটা ভিন্ন প্রজাতি, ভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রামটা। তার মানে ধরো একই প্রজাতি, ধরো মানুষের সাথে মানুষের মারামারি খাবার খাওয়ার জন্য, বাঘের সাথে বাঘের মারামারি, এটা হচ্ছে একই প্রজাতি। আন্ত মানে হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতি, যেমন ধরো বাঘের সাথে সিংহের মারামারি, বাঘ একটা আলাদা প্রজাতি, সিংহ একটা আলাদা প্রজাতি, এরকম সংগ্রাম হইতে পারে। আর একটা হচ্ছে পরিবেশগত। পরিবেশগত মানে ধরো পরিবেশে অনেক সময় কি হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, মানে বন্যা হয়, খরা হয়, কোনো একটা অংশ প্লাবিত হয়ে চলে যায়, বজ্রপাত হয়, অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাতের কারণে একটা সার্টেন অংশ ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে, এরকম অনেক কিছু হয় না, হয়। তো ওই পরিবেশগত প্রবলেমের কারণে এক অংশ পরিবেশের সাথেই বিলীন হয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগের সাথেই বিলীন হয়ে যায়। আর এক অংশ যে পরিবেশকে মোকাবেলা করতে, প্রাকৃতিক দুর্যোগটাকে মোকাবেলা করতে সক্ষম, পরিবেশে টিকে থাকতে সক্ষম, সে সার্ভাইভ করে। তাহলে দেখবা অনেক সময় বন্যা হলে বা প্লাবিত হলে গরু ছাগল কিনা কিন্তু বন্যার সাথে সাথে চলে যায়, কিন্তু দেখবা বানরটা বেশি লাফাইতে পারে, এ সুন্দর করে দিবে তাল গাছে, উঠে যাবে তাল গাছে, এবং সে ওখানে গিয়ে মোটামুটি সার্ভাইভ করবে। তাহলে দেখো এটাই তো পরিবেশগত সংগ্রাম। সে পরিবেশের সাথে টিকে থাকতে সক্ষম হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হওয়া সত্ত্বেও টিকে থাকতে সক্ষম হচ্ছে, কারণ সে নিজেকে এভাবে ফিট করে নিছে, তার মধ্যে সেই ফিট হওয়ার তার মধ্যে সেই গুণাবলীটা আছে। এটাই আর কি মেন কথা, এটা হচ্ছে পরিবেশগত। সো জীবন সংগ্রাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার আসে 4 নাম্বার পয়েন্টটা কি, সেটা হচ্ছে প্রকরণ বা প্রবৃত্তি। এটা মানে অনেকে বুঝবে না, বা আমি কিন্তু জেনেটিক্স জিন তত্ত্ব যখন পড়াইছি তোমাদেরকে, তখন কিন্তু আমি তোমাদেরকে প্রকরণ পড়াইছি, মনে করে দেখো। প্রকরণ মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে পার্থক্য। মনে একবার, জগতে দুইটা জীব কখনো হুবহু সেম হয় না, দুইটা মানুষ কখনো হুবহু সেম হয় না। আমরা দুইটা মানুষ কিন্তু একই প্রজাতির, কিন্তু কখনো তুমি বলতে পারবে না দুইটা মানুষ হুবহু সেম, পার্থক্য থাকবে। ইভেন কি যমজ ভাই বোনও, যমজ ভাইরাও কখনো সেম বলতে পারবে না, বাইরের থেকে দেখে মনে হবে সেম, কিন্তু না, তাদের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। সো জগতে দুইটা জীব কখনো একই রকম হুবহু একই রকম হয় না, তাদের মধ্যে পার্থক্য থাকে। এই পার্থক্যটাই হচ্ছে একই প্রজাতির মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাকেই বলা হয় প্রকরণ বা প্রভৃতি। আমি জেনেটিক্সে পড়াইছি, মানে জিন তত্ত্বে পড়াইছিলাম। এখন এই প্রকরণ প্রবৃত্তিটা ইম্পর্টেন্ট, বিকজ প্রকরণ বা প্রবৃত্তিটা হয় জিনের পরিবর্তনের কারণে, মিউটেশনের কারণে। তোমাদেরকে আমি পড়াইছিলাম একটা জিনের স্ট্রাকচার যখন চেঞ্জ হয়ে যায়, ওই জিনের পরিবর্তনের কারণে, এটাকে বলা হয় মিউটেশন। এই মিউটেশনের কারণেই একই প্রজাতির মধ্যে দুইটা ভিন্ন জীব সৃষ্টি হয়। তাহলে এই প্রকরণটার কারণেই কিন্তু মূলত দুইটা একই প্রজাতির হলেও দুইটা ভিন্ন জীব থাকে সবসময়, দুইটা কখনো সেম হয় না। এই প্রকরণটা এটা কেন হয়? মিউটেশনের কারণে, মানে জিনের পরিবর্তনের কারণে। এখন আমরা এই যে জীবন সংগ্রামের কথা বলতেছি, এই জীবন সংগ্রামটা কিন্তু এই প্রকরণ দ্বারা নিয়ন্ত্রিত। এই জীবন সংগ্রামটা কিন্তু এই প্রকরণ দ্বারা নিয়ন্ত্রিত। তাই এই প্রকরণকে আমরা দুইটা অংশ বলতে পারি। এক ধরনের প্রকরণ অনুকূলে সাহায্য করে, অনুকূলে রাখে। আর এক ধরনের প্রকরণ প্রতিকূলের জন্য দায়ী। এক ধরনের প্রকরণ অনুকূলের জন্য দায়ী, আর একজনের প্রকরণ প্রতিকূলের জন্য দায়ী। আচ্ছা, অনুকূল প্রতিকূল মানে বুঝো তো? অনুকূল মানে তোমার ফেভারে থাকবে, প্রতিকূল মানে তোমার ফেভারে থাকবে না। প্রতিকূল পরিবেশ, অনুকূল পরিবেশ, এটা হচ্ছে ফেভার। মানে অনুকূল মানে তোমার ফেভারে আছে, আর অনুকূল না, তোমার ফেভারে না থাকলে ওটাকে বলে প্রতিকূল। সো জীবের মধ্যে যখন মিউটেশন হবে বা প্রকরণ হবে, তখন এক পক্ষের জন্য সেটা অনুকূল হবে, আরেক পক্ষের জন্য সেটা প্রতিকূল হবে। যার জন্য অনুকূল সে কিন্তু জীবন সংগ্রামে জয়ী হইতে পারবে, আর যার জন্য প্রতিকূল সে জীবন সংগ্রামে জয়ী হইতে পারবে না। তাহলে এই প্রকরণ বা প্রবৃত্তির কারণে অনুকূল এবং প্রতিকূল
পরিবেশ সৃষ্টি হয়। এক পক্ষের জন্য প্রকরণ অনুকূল হলেও আরেক পক্ষের জন্য প্রকরণ প্রতিকূল হতে পারে। তো প্রতিকূলতার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে সার্ভাইভ করতে পারে না, কিন্তু অনুকূলের ক্ষেত্রে অনেক প্রজাতি কি করতে পারে, সার্ভাইভ করতে পারে। সেখানে প্রকরণ শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রকরণ এক প্রকরণের অনুকূল আর এক প্রকরণের প্রতিকূল। ব্যাপারটা বুঝো নাই, না বুঝলে আমি বুঝাচ্ছি আরো। দেখো ধরে নাও এটা চিন্তা করো, এটা একটা মাঠ, সবুজ মাঠ। এটাকে চিন্তা করো, এটা হচ্ছে একটা সবুজ মাঠ, এটা একটা সবুজ মাঠ। হ্যাঁ, এক ধরনের পোকা আছে যেটাকে আমরা বলবো বিটল পোকা। বিটল পোকা ধরে নাও দুই ধরনের, একটা হচ্ছে সবুজ বিটল পোকা, একটা হচ্ছে সবুজ বিটল পোকা, আর একটা হচ্ছে বাদামি বিটল পোকা, আরেকটা হচ্ছে বাদামি বিটল পোকা। একটা হচ্ছে সবুজ বিটল পোকা আর একটা হচ্ছে বাদামি বিটল পোকা। এটা বুঝে নাও। এখন দেখে নাও, সবুজ বিটল পোকা এই সবুজ মাঠে এসে বসছে, বাদামি বিটল পোকাও এই সবুজ মাঠে এসে বসছে। এইবার আসো, পোকাকে খেতে পারে এরকম একটা জীব। ধরে নাও পোকাকে খাই এরকম একটা জীব হচ্ছে ব্যাঙ। ধরে নাও এই সবুজ মাঠে একটা ব্যাঙ আছে, ব্যাঙ। আর ব্যাঙের প্রিয় খাদ্য হচ্ছে পোকা। ব্যাঙ পোকা খেতে ভালোবাসে। এখন দেখো, এই ব্যাঙটা যখন এখানে থাকবে তখন ব্যাঙের কাছে দুই ধরনের পোকা অ্যাভেলেবেল, কিন্তু একটা হচ্ছে সবুজ বিটল পোকা আর একটা হচ্ছে বাদামি বিটল পোকা। এখন দেখো, মাঠ কিন্তু সবুজ, তো সবুজ বিটল পোকা যখন এই সবুজ মাঠে বসবে তখন দোনোটা একাকার হয়ে যাবে। ব্যাঙ বুঝতেই পারবে না এখানে সবুজ মাঠে একটা সবুজ বিটল পোকা বসে আছে। বুঝতে পারবে ব্যাঙ, কারণ সবই তো সবুজ, তো ব্যাঙের কাছে মনে হবে ওইটাও একটা ঘাস। কিন্তু ভাই বাদামি বিটল পোকা যখন এখানে বসবে তখন তো এটা বোঝা যাবে, কারণ সবুজ মাঠে বাদামি তো বোঝাই যাবে। তো সুন্দর করে ব্যাঙ কিন্তু এই বাদামি পোকাটা খেয়ে ফেলবে, সবুজ বিটল পোকাটা খেতে পারলো না, কারণ সবুজটাকে সে দেখলোই না, কারণ মাঠও সবুজ এটাও সবুজ। তাহলে এই বাদামি পোকার জন্য এই পরিবেশটা হচ্ছে প্রতিকূল পরিবেশ। বাদামি পোকার জন্য এই পরিবেশটা হচ্ছে প্রতিকূল পরিবেশ, মানে ডিসঅ্যাডভান্টেজ, সুবিধাজনক পরিবেশ না বাদামি পোকার জন্য। কিন্তু আমি যদি বলি এই সবুজ বিটল পোকার জন্য এই পরিবেশটা কিন্তু অনুকূল না। কেন? দেখো, মাঠও সবুজ সেও সবুজ, বলে ব্যাঙ বুঝতেই পারলো না যে এখানে একটা সবুজ বিটল পোকা বসে আছে। তাহলে সবুজ বিটল পোকার অ্যাডভান্টেজ এটা হচ্ছে অনুকূল। এটাই হচ্ছে অনুকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ। আশা করি তোমরা বুঝতে পারছো প্রকরণ বা প্রবৃত্তি। আশা করি তোমরা বুঝতে পারছো প্রকরণ বা প্রবৃত্তি। এইবার আসো 4 নম্বরের পর হচ্ছে 5 নম্বর, যোগ্যতমের জয়। জীবন সংগ্রামটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট না, সরি এটা আমি ভুল লিখছি। যোগ্যতমের জয়টাই হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমি ভুলে বলে ফেলছি। জীবন সংগ্রামটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট না, যোগ্যতমের জয় হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমি উল্টা বলে ফেলছি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই যোগ্যতমের জয়টাই হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা মাথায় রাখবা। এখন যোগ্যতমের জয় বলতে এই যে প্রকরণ যেটা ঘটছে, মানে জিনের যে পরিবর্তনটা ঘটছে, এই জিনের পরিবর্তনকারী পরিবেশটা যদি অনুকূল থাকে তাহলে এর কিন্তু এই সবুজ বিটল পোকাটাই কিন্তু বেঁচে আছে, কিন্তু এই বাদামি বিটল পোকাটা কিন্তু বেঁচে নাই। তার মানে এখানে কে জয়ী হইল? এখানে হলো সবুজ বিটল পোকা জয়ী হলো, কারণ সবুজ বিটল পোকার যে প্রকরণটা ঘটছে এটার কারণে এই পরিবেশটা তার জন্য অনুকূল, যার কারণে সে পরিবেশের সাপেক্ষে টিকে থাকতে সক্ষম। আর বাদামি পোকাটা টিকে থাকতে পারে নাই, কারণ এই পরিবেশটা তার জন্য প্রতিকূল, আর সবুজের জন্য এটা অনুকূল। তাই যোগ্যতমের জয় এখানে হয়েছে, মানে সবুজ বিটল পোকার এখানে জয় হয়েছে। তার মানে এখানে বুঝতে পারতেছ যে যোগ্যতমের জয় বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে প্রকৃতিতে টিকে থাকতে সক্ষম, সেটা হচ্ছে এখানে সবুজ বিটল পোকা, আর এ টিকে থাকতে সক্ষম নয়, এ হচ্ছে বাদামি বিটল পোকা। আর 6 নম্বর পয়েন্ট যেটা, এটাই হচ্ছে মেইন পয়েন্ট, যেটাকে আমরা বলি প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট।
এটাই হচ্ছে পুরা ডারউইনিজমের ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন ও নতুন প্রজাতি সৃষ্টি। কারণ আমি বারবার বলছি মেন্ডেল বলতেছি, এই ডারউইন কিন্তু নতুন প্রজাতি কিভাবে সৃষ্টি হয়েছে সেটারই ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে নতুন প্রজাতি এখানে কেন আসছে সেটা আশা করি বুঝতে পারতেছো। কারণ মেন্ডেল সবসময় নতুন প্রজাতিগুলো কেমনে কেমনে আসে, প্রজাতি কেমনে কেমনে আসে সেটার ব্যাখ্যা দিচ্ছেন, আর সেটার জন্য উনি দায়ী করছেন প্রাকৃতিক নির্বাচনকে। এখন মজার ব্যাপার দেখো, এখানে সবুজ বিটল পোকা জয়ী হয়েছে কিনা বাদামি পোকা জয়ী হয়েছে, এটা কে সিলেক্ট করে দিছে, কে নির্বাচন করে দিছে? প্রকৃতি না? সবুজ মাঠটা হচ্ছে প্রকৃতি, সবুজ মাঠটাই ঠিক করে দিছে সবুজ বিটল পোকা জিতবে নাকি বাদামি পোকাটা জিতবে। এখানে কিন্তু প্রকৃতি ঠিক করে দিচ্ছে কে টিকে থাকবে কে টিকে থাকবে না। এটাই হচ্ছে ডারউইনের মেইন থিওরি, প্রকৃতি ঠিক করে দিচ্ছে। তুমি এখানেই দেখো সবুজ মাঠটাই ঠিক করে দিচ্ছে সবুজ বিটল পোকা বেঁচে থাকবে নাকি বাদামি পোকা বেঁচে থাকবে। এই ক্ষেত্রে সবুজ মাঠটা সবুজ বিটল পোকার জন্য অনুকূল বিধায় সবুজ বিটল পোকাটা বেঁচে থাকছে, বাদামি পোকাটা বেঁচে থাকে নাই। তাহলে এখানে প্রকৃতির কি নির্ধারণ করে দেয় নাই কোন পোকাটা বেঁচে থাকবে? এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতি নির্বাচন করে দিছে কে থাকবে কে থাকবে না। এটাই হচ্ছে ডারউইনের 6টা তথ্য উপর প্রতিষ্ঠিত মতবাদ, যেটা তোমাদের বইয়ে আছে এবং তোমাদের বইয়ে প্রতিটা তথ্যের প্রতিটা পয়েন্টের ব্যাখ্যা আছে। আশা করি আমিও ব্যাখ্যাগুলো দিয়ে দিছি, তোমরাও এখন নিজের থেকে লিখতে পারবা পরীক্ষায় আসলে। তোমরা আমাকে বলো এতটুক বুঝছো কিনা, তোমরা একটু আমাকে বলো এতটুক বুঝছো কিনা, তোমরা একটু আমাকে বলো এতটুক বুঝছো কিনা, তোমরা একটু কমেন্টে বলো এতক্ষণ পর্যন্ত যা পড়েছি তা বুঝছো কিনা। একটু কমেন্টে বলো এতক্ষণ পর্যন্ত যা পড়েছি তা বুঝছো কিনা। রুবিনা বলছো ক্লিয়ার, আল মন্তাসির বলছো ক্লিয়ার, ওকে। তারপর বাকিরা বলো, বাকিরাও আস্তে আস্তে বলো। দেখো এখন দেখো ডারউইন এই এত সুন্দর একটা মতবাদ দেওয়ার পর, ডারউইন এত সুন্দর মানে অধিকাংশ বিজ্ঞানী এই ডারউইনের মতবাদটাকে সমর্থন করছে, বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে ডারউইন, যে বলে বিবর্তনের উপরে এই প্রথম একটা সুন্দর ব্যাখ্যা পাইলাম সবাই বলতেছে। কিন্তু পরবর্তীতে ডারউইনের মতবাদেও কিছু সীমাবদ্ধতা দেখা গেছে, বিজ্ঞানীরা বের করছে। তবুও কিন্তু অধিকাংশ কিন্তু ডারউইনের অধিকাংশই কিন্তু ডারউইনকে সমর্থন করছে, বাট কিছু কিছু জায়গায় ডারউইনকে একটু সমালোচনা করছে। কিছু কিছু জায়গায় বলছে এই কিছু কিছু জায়গাগুলো ডারউইন ঠিক মতো বোঝাতে পারে নাই, তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা ডারউইনের সাথে একমত। এই জন্য ডারউইনের এই বিবর্তন মতবাদটা সর্বাপেক্ষা প্রায় অনেকের কাছেই গ্রহণযোগ্যতা পাইছিল এবং প্রায় সবাই প্রশংসা করছিল, যদিও সর্বজনীন স্বীকৃত নয়, যদিও সবাই এটাকে স্বীকৃতি দিছে বা দিবে বলে কোনো কথা নাই। এখন এই জন্য আমাদেরকে এখন পড়তে হবে ডারউইনিজমের সমালোচনা। অ্যাকচুয়ালি ডারউইনিজমের কি কি সমস্যা ছিল, ডারউইনিজমের সমালোচনা, ডারউইনের কি কি সমস্যা ছিল এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। তার 2 ধরনের দিক আছে, একটা হচ্ছে যৌক্তিক দিক আর একটা হচ্ছে অযৌক্তিক দিক। যৌক্তিক দিক আর একটা হচ্ছে অযৌক্তিক দিক। যৌক্তিক দিক বলতে যারা তাদের অধিকাংশ বিজ্ঞানীরা যে জায়গাগুলোতে তার সাথে একমত ছিল। যেমন 1 নম্বর যৌক্তিক দিক ছিল, আমি তোমাদের বইয়ে আছে, আমি মুখে বলে দিচ্ছি, আমার লেখার দরকার নেই, কারণ লিখতে গেলে অনেক সময় নষ্ট হয়। বইয়ে আছে, হ্যাঁ তুমি বই থেকে পড়িও। 1 নম্বর যৌক্তিক দিক হচ্ছে তার যে মূল বক্তব্যের সাথে সবাই একমত, মানে অধিকাংশ বিজ্ঞানীরা একমত। সবাই বলতে অধিকাংশ বিজ্ঞানীর কথা বলতেছি, এখানে সবাই বলতে একেবারে পুরো পৃথিবীর মানুষের কথা বলা হচ্ছে না, এখানে সবাই বলতে অধিকাংশ বলতে বিজ্ঞানীর কথা বোঝাচ্ছে। অধিকাংশ বিজ্ঞানী এটার সাথে একমত, তার মূল বক্তব্যটার সাথে একমত, মূল বক্তব্য উনি যেটা দিতে চাইছেন সেটার সাথে একমত। তারপর এই পর্যন্ত প্রমাণ যা যা পাওয়া গেছে তার সবগুলোই কিন্তু ডারউইনের মতবাদটাকে সমর্থন করে। এটা একটা মারাত্মক একটা পয়েন্ট, যে এই পর্যন্ত বিবর্তনের সপক্ষে যে প্রমাণগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু কম বেশি ডারউইনকে সমর্থন করতেছে। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে অতীতের প্রাণীগুলা যে বিলুপ্ত হয়ে যায়,
হ্যাঁ, অতীতের প্রাণীর যে বিশেষ অঙ্গগুলা, তোমরা জানো যে অনেকগুলা অতীতের প্রাণী যে বিলুপ্ত হয়ে গেছে সেটার ব্যাখ্যাও কিন্তু আমাদের ডারউইন দিয়ে দিছে। কেন? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তারা পরিবেশের সাথে টিকে থাকতে পারে নাই, জীবন সংগ্রামে জয় হয় নাই, তাই তারা বিলুপ্ত হয়ে গেছে। এই যে আমরা জানি যে একসময় এই জীবটা ছিল, এখন নাই, এই যে বিলুপ্ত কথাটা বলি, সেই ধারণাটাকে নিয়ে আসছে বা ভালোভাবে ব্যাখ্যা করতে কে পারছে? ডারউইন। কারণ তুমি পরিবেশের সাথে টিকে থাকতে পারলে আসো, না টিকে থাকলে তুমি গায়েব। এটাই তো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল তার। আর একটা হচ্ছে অভিযোজনে ব্যর্থ প্রাণী। অভিযোজন মানে তো বুঝো, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। তুমি যদি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পারো, তাহলে পরিবেশই তোমাকে কি করবে? বাদ করে দিবে। পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া একটা গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ। তুমি পরিবেশের সাথে খাপ খেতে পারলে তুমি পৃথিবীতে আসো, না থাকলে পৃথিবী থেকে গায়েব। এটা খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করতে পারছে। তারপর হচ্ছে একই প্রজাতির দুটি জীব যে হুবহু একই নয়, সেটা কিন্তু ডারউইনই বলছে। সেটা হচ্ছে প্রকরণ। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে প্রকরণ। একটু আগেই আমি বলছি, প্রকরণ মানে হচ্ছে একই প্রজাতির দুটি জীব কখনো হুবহু একই রকম হয় না, সামান্য হলেও পার্থক্য আছে। দুইটা যমজ ভাই কখনো একই হয় না, সামান্য হলেও পার্থক্য আছে। এই প্রকরণ শব্দটা ডারউইনই করছিল। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। এগুলো হচ্ছে তার যৌক্তিক দিক। এইবার আসো অযৌক্তিক দিক কি। অযৌক্তিক কি ছিল, কি সমস্যা ছিল, কিছু সমস্যা ছিল, এগুলো কি ছিল? সেটা হচ্ছে 1 নাম্বার, যে প্রকরণের উদ্ভব কিভাবে হয়েছে তা ব্যাখ্যা করেন। এই যে প্রকরণ কথাটা ডারউইন ইউজ করছে, আমি এখন জানি প্রকরণ কেন হয়, জানো তো? একটু আগেই বলছি জিনের পরিবর্তন তথা মিউটেশনের কারণে। এটা জানো কিনা? এটা তো আমি পড়াইছি তোমাদেরকে, লিথাল জিনে পড়াইছিলাম যখন জিনের প্রকরণ শব্দটা আমি ওই সাদা ফুল বিশিষ্ট মোটর রে পড়াইছিলাম, যখন পরিপূরক জিন পড়াইছিলাম, ওখানে আমি প্রকরণ শব্দটা ইউজ করছিলাম। এটা হচ্ছে একই প্রজাতির মধ্যে দুটা জীব কখনো একই হয় না, কারণ তাদের জিনের পরিবর্তন থাকে। তাহলে এখানে প্রকরণ কেন হয় সেটা আমরা আজকে জানি, কিন্তু ডারউইন তবে 1800 সালের কথা, 1831 সালের কথা, 1960 সালের কথা, মানে 1900 সালের আগের দিকে ঘটে। তখন তো জিন আবিষ্কার হয়নি, জিন আবিষ্কার হয়েছে 1900 সালে। এই ঘটনাগুলো তো 1859-60 এই সময়ের কথা। তখন তো জিন আবিষ্কার হয় না, বা তখন তো কেউ জানতোই না। তো এই যে প্রকরণটা কেন হয়েছে বা প্রকরণের উদ্ভবটা কি, এটা কিন্তু ডারউইন ব্যাখ্যা করতে পারে। এটা একটা সমস্যা। বাট আজকে আমরা জানি যে জিনের পরিবর্তনের কারণে বা মিউটেশনের কারণে। আরেকটা হচ্ছে কোনো জীবদেহ থেকে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি ব্যাখ্যা করতে অক্ষম। তোমরা জানো আমাদের শরীর একটা নিষ্ক্রিয় অঙ্গ আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই যে নিষ্ক্রিয় অঙ্গগুলো একসময় সক্রিয় ছিল, কেন নিষ্ক্রিয় হয়ে গেছে, এগুলার ব্যাখ্যা, এগুলা নিয়ে কিন্তু আমাদের ডারউইন কিছুই বলে নাই। বলছে এটা নিয়ে আমাকে কিছু বলতে শুনছো, ডারউইনে বলে নাই। তো এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে ডারউইন কিন্তু বিবর্তন বলতে প্রাকৃতিক নির্বাচনের উপর গুরুত্ব দিছে। মানে প্রকৃতি ঠিক করে দিবে কে সারভাইভ করবে, কে সারভাইভ করবে না। কিন্তু ভাই, প্রাকৃতিক নির্বাচন এটা কিন্তু বিবর্তনের একটা অংশ মাত্র। শুধু বিবর্তন বলতে আমরা প্রাকৃতিক নির্বাচন বা প্রাকৃতিক নির্বাচন বুঝি না, কিন্তু ডারউইন বলছে যে প্রাকৃতিক নির্বাচনই হচ্ছে বিবর্তন, কিন্তু বিবর্তনের জাস্ট একটা অংশই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। তো এই প্রাকৃতিক নির্বাচনটা কখন হয়? যখন পপুলেশন বেশি হয়, যখন এক জায়গায় জনসংখ্যা অনেক বেশি কিন্তু খাদ্য কম, বাসস্থান কম, তখন ওই পরিবেশে প্রকৃতি কাকে টিকে থাকতে দিবে, তবে এটা প্রকৃতি নির্বাচন করে দিবে। কিন্তু ভাই সব ক্ষেত্রে তো তুমি এই জিনিসটা দেখবা না। বিশেষ করে যে জায়গায় জনসংখ্যা অনেক কম, যে জায়গায় একটা প্রাণীর সংখ্যা অনেক কম, ওই জায়গায় কিন্তু প্রকৃতি ঠিক করে দেয় না যে কে টিকে থাকবে, কে টিকে থাকবে না। সো সব জায়গায় কিন্তু প্রকৃতি যে ঠিক করে দিবে ব্যাপারটা এরকম না। সো এটা একটা সমস্যা। এটা আরেকটা সমস্যা। আরেকটা হচ্ছে খুব মেজর একটা সমস্যা হচ্ছে উনি প্রকরণকে বংশগত বলে মনে করতেন, বা সব প্রকরণকে বংশগত মনে করতেন। সব প্রকরণকে তিনি বংশগত মনে করতেন। বংশগত মানে বুঝো, ধরো কোনো একটা জীবের প্রকরণ হয়েছে, ওই জীব তার পরবর্তী বংশধরে তার প্রকরণটা পাঠাবে না। এটা একটু আগে আমরা ল্যামার্কে পড়ছি না, অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার। যখন একটা জীব বৈশিষ্ট্য অর্জন করে, তখন সে তার সন্তান সন্ততিতে বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার করে না। তো এই জায়গাও কিন্তু ডারউইন কিন্তু একমত ল্যামার্কের সাথে, সেটা যে কোনো একটা প্রকরণ
যখন উনি দেখছে তখন বলছে এই প্রকরণটা বংশগত, মানে তার পরবর্তী বংশধরে এটা কি হয়, সঞ্চারিত হয়। তো সব প্রকরণকে উনি বংশগত বলতেন, সব প্রকরণকে উনি বংশগত মনে করতেন, কিন্তু বাস্তবে সব প্রকরণ কিন্তু বংশগত না। সেটার ব্যাখ্যা আসবে যখন ডারউইনকে একটু মডিফাই করে নিউ ডারউইনিজমের মতবাদ দেওয়া হবে। তোমরা জানো আমি গত ক্লাসে 3টা মতবাদের কথা বলছি, ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ, আর একটা হচ্ছে নিউ ডারউইনের মতবাদ, নব্য ডারউইনিজম। নব্য ডারউইনিজম হচ্ছে এই ডারউইনের সমালোচনাগুলোকে, অযৌক্তিক দিকগুলোকে মডিফাই করে নতুনভাবে বানানো হয়েছে, এটাই হচ্ছে নব্য। তো এই জিনিসটা সব প্রকরণ যে ডারউইনকে বংশগত মনে করতো, এই জিনিসটা মডিফাই করা হবে সামনে, ওইটাই হচ্ছে নব্য। আমরা দেখবো কেন সব প্রকরণকে তুমি বংশগত বলতে পারবে না। জাস্ট কিছু প্রকরণকে তুমি বংশগত বলতে পারো, বাট সব প্রকরণকে তুমি বংশগত বলতে পারবে, এটা আমরা দেখবো। আচ্ছা, এটাই হচ্ছে আরেকটা কথা। আরেকটা হচ্ছে ডারউইন সবসময় বলতো যে প্রকরণের কারণেই নতুন নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে, মানে এই যে প্রকরণগুলো হচ্ছে, এই প্রকরণগুলো হওয়ার মাধ্যমে নতুন একটা প্রজাতি হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না, প্রকরণের কারণেই যে নতুন প্রজাতির সৃষ্টি হয় তা তো না। তো এই জিনিসগুলো কিন্তু ডারউইন ব্যাখ্যা করতে অক্ষম। এইগুলোই হচ্ছে ডারউইনের সমালোচনা। বই আছে, বই থেকে পড়ে নিবা, আর তেমন কিছু না, আর তেমন কিছু না। এখন তোমাদেরকে যেটা পড়তে হবে, মেন্ডেলের যে, সরি আমি বারবার মেন্ডেল বলতেছি, ডারউইনের যে সমস্যাগুলো ছিল, এই ডারউইনের সমস্যাগুলোকে সমাধান করার পর যে জিনিসটা আসছে সেটা হচ্ছে নব্য ডারউইনিজম। সেটাই হচ্ছে নব্য ডারউইনিজম। তাহলে নব্য ডারউইনিজম মানে কি? নব্য মানে নতুন, নতুন মানে ডারউইনের অযৌক্তিক দিকগুলোকে মডিফাই করে যে ইয়াটা আনা হয়েছে, যে মতবাদটা আনা হয়েছে, এটা হচ্ছে নব্য ডারউইনিজম। তো নব্য ডারউইনিজমটা অ্যাকচুয়ালি কয়েকজন বিজ্ঞানী মিলে করছে। যেমন প্রথমে আমি যদি বলি, একজন হচ্ছে রাসেল ওয়ালেস, একজন বিজ্ঞানী হচ্ছে রাসেল ওয়ালেস। আরেকজন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী, এর অবদান বেশি, সে হচ্ছে অগাস্ট বাইসম্যানের বিবর্তনগত ধারণা অ্যান্ড মেন্ডেলীয় জিন তত্ত্বের আলোকে, কারণ তখন কিন্তু মেন্ডেলের জিন তত্ত্ব অলরেডি আবিষ্কার হয়ে গেছে। এটা ডারউইন তো মারা গেছে, ডারউইন তো 1873 সালে মারা গেছে। এই ঘটনাগুলো কিন্তু 1900 সালের পরে, মানে মেন্ডেলের আবিষ্কার হওয়ার পরে। তাই মেন্ডেলীয় জিন তত্ত্ব থেকে আসছে আর কি, মেন্ডেলের জিন তত্ত্ব আবিষ্কার হওয়ার পরে। মেন্ডেলের জিন তত্ত্বের আলোকে পরিবর্তিত ডারউইনবাদ, এটা মাস্ট লিখতে হবে, এটা পরীক্ষায় আসবে। তোমাকে পরীক্ষায় বলবে নব্য ডারউইনিজম বলতে কি বুঝো, তখন তুমি এটা লিখে দিবা। লিখো প্রশ্নটা কিরকম হবে, লিখো নব্য ডারউইনিজম বলতে কি বুঝো। প্রশ্নটা হবে এরকম, নব্য ডারউইনিজম বলতে কি বুঝো। নব্য ডারউইনিজমে কিন্তু অনেক বিজ্ঞানী ভূমিকা রাখছে, তবে মেইন যারা ভূমিকা রাখছে রাসেল ওয়ালেস, এবং সবচেয়ে মেইন হচ্ছে অগাস্ট বাইসম্যান। এই হচ্ছে মেইন। অগাস্ট বাইসম্যানের বিবর্তনগত ধারণা এবং মেন্ডেলীয় জিন তথ্যের আলোকে পরিবর্তিত ডারউইনবাদী হচ্ছে নব্য ডারউইনিজম। ডারউইনের মতবাদটাকে একটু মডিফাই করছে, কারণ যে ভুলগুলো ছিল সেগুলো শুধরাইছে, সো এটা একটু মাথায় রাখতে হবে। তারপর এখানে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নব্য ডারউইনবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন, এটা লিখো। শব্দটি প্রথম ব্যবহার করেন জর্জ রোমানিস। এই যে নব্য ডারউইনিজম শব্দটা প্রথম কে ইউজ করে? জর্জ রোমানিস, এটা মাথায় রাখবা। তারপর অ্যাকচুয়ালি এই নব্য ডারউইনিজমটা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে এই যে অগাস্ট বাইসম্যান আছে, যাকে ইম্পর্টেন্ট আমি বলছিলাম, এই অগাস্ট বাইসম্যানের একটা মতবাদ আছে। অগাস্ট বাইসম্যানের মতবাদটা অবশ্যই মুখস্থ করতে হবে। নামটা দেখো, নামটা হচ্ছে অবশ্যই মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে জার্ম প্লাজম সোমাটোপ্লাজম মতবাদটা হচ্ছে জার্ম প্লাজম সোমাটোপ্লাজম মতবাদ। এই মতবাদটাই হচ্ছে
ডারউইনের সংশোধিত মতবাদটা, এবং এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমি বলি ডারউইনের কি সমস্যাটা ছিল। ডারউইন বলতো যে সব ধরনের প্রকরণেই বংশগত, মানে যে প্রকরণটাই হোক না কেন এটা পরবর্তী বংশধরে সঞ্চারিত হবে, কিন্তু ব্যাপারটা এরকম না। সব প্রকরণ কিন্তু পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় না। তার একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিলে ভালো হয়। ধরে না তোমার চুলের কালার এখন কালো, ধরে না তুমি দেখলা যে সারপ্রাইজিংলি তোমার চুলের কালার লাল হওয়া শুরু করলো, সারপ্রাইজিংলি তোমার চুলের কালার আস্তে আস্তে লাল হয়ে গেল। এখন তুমি অবাক হইলা, কিরে ভাই আমার চুলের কালার লাল কেন হয়ে গেল? তার মানে এখানে চুলের যে জিনগুলা ছিল, যে ডিএনএ ছিল, এগুলা জিনগুলা পরিবর্তন হয়ে গেছে, যার কারণে তোমার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন চিন্তা করো, তোমার বাচ্চা যখন হবে তখন তুমি কি এটাই ভাববা যে আমার চুল যেহেতু লাল হয়ে গেছে তার মানে আমার বাচ্চার চুলও লাল হয়ে যাবে? তুমি কি কখন এটা চিন্তা করবা? কে চিন্তা করবে? যারা সায়েন্সই বুঝে না। তুমি কখনো এটা টেনশন করবে না যে আমার বাচ্চার চুল লাল হবে, তোমার বাচ্চার চুল কালোই হবে। এখন কেন কালো হয়েছে, কেন তোমার মতো লাল হয় নাই? কারণ তোমার এই যে চুলের লাল প্রকরণটা করছে বা চুলের যে কোষটা আছে, এখানে এই প্রকরণটা কিন্তু বংশগত না, মানে তোমার সন্তান সন্ততিতে যাবে না। কেন বংশগত কখন হয়? যখন জনন কোষে প্রকরণ ঘটে। কারণ বংশগত শব্দটা কার সাথে যায়? শুক্রাণু ডিম্বাণুর সাথে, মানে জনন কোষের সাথে। জনন কোষে প্রকরণ ঘটলে না তোমার সন্তান সন্ততিতে সেটা যাবে। জনন কোষে না ঘটলে যদি দেহ কোষে ঘটে, মানে চুলে ঘটে, কখনো সেটা বংশগত হবে না। তার মানে এই যে শব্দটা এখানে এসছে জার্ম প্লাজম। জার্ম মানে হচ্ছে জনন, জার্ম মানে হচ্ছে জনন কোষ। তার মানে জনন কোষে যে প্লাজম আছে তাকে বলা হয় জার্ম প্লাজম। যেমন কোষে আছে প্রোটোপ্লাজম, ঠিক জনন কোষে যে প্লাজম আছে তাকে বলা হয় জার্ম প্লাজম। আর এখানে সোমাটো শব্দটা মানে তো বুঝো, সোমাটিক সেল। এটাকে কি বলে? সোমাটিক সেল। সোমাটিক সেলকে ইংরেজিতে বলে, সোমাটিক বাংলায় বলে দেহকোষ। তাহলে দেহকোষে যে প্লাজম সেটাই হচ্ছে সোমাটোপ্লাজম। দেহকোষের আরেকটা নাম হচ্ছে সোমাটিক সেল ইংরেজি। এখন দেখো, কখনো যদি জনন কোষের ডিএনএ চেঞ্জ হয়, মানে জনন কোষের প্রকরণ ঘটে, তাহলে এটাই কিন্তু বংশগত হবে, এটাই তোমার সন্তান সন্ততিতে যাবে। কিন্তু দেহকোষে যদি প্রকরণ ঘটে, মানে দেহকোষে কোনো একটা যদি সমস্যা হয়, প্রকরণ ঘটে, এটা কিন্তু বংশগত না। সো ডারউইন মনে করতো যে ধরনের প্রকরণ হোক না কেন সেটা তার সন্তান সন্ততিতে ট্রান্সফার হবে, কিন্তু ঘটনা কিন্তু এরকম না। শুধুমাত্র যদি জনন কোষে প্রকরণ ঘটে, মানে জিনের পরিবর্তন হয়, প্রকরণ মানে কি জিনের পরিবর্তন, তখনই এটা বংশগত। দেহকোষে যদি প্রকরণ হয় সেটা বংশগত না। তার এক্সাম্পল আমি চুলের কালার দিয়ে বুঝাইছি। আশা করি এখন বুঝতে পারছো এখানে অগাস্ট ভাইসম্যান কি সমাধানটা দিছে, ডারউইনের কোন জায়গাটাকে সমাধান করছে। এটাই হচ্ছে মেইন কথা, আর কোনো কথা না। তারপর তোমরা দেখবা যে এই নব্য ডারউইনিজমের 5টা শব্দ লাইন, 5টা পয়েন্ট আছে, ওই 5টা পয়েন্ট তোমরা পড়ে ফেলবা। সো এই জিনিসগুলো তোমরা অবশ্যই জানবে, এগুলো এমসিকিউতে আসে। এটা আসবে জ্ঞানমূলক প্রশ্নে, হোয়াট ইজ নব্য ডারউইনিজম, এটা জ্ঞানমূলক প্রশ্নে আসবে। এবং মাথায় রাখতে হবে যে আমি একটা জিনিস এখানে তোমাকে পড়ে নিতে হবে, দুইটা জিনিস পড়ে নিতে হবে। একটা হচ্ছে নব্য ডারউইনবাদের যে 5টা পয়েন্ট আছে, এগুলো একটু পড়ে ফেলতে পারো, এগুলো তেমন পরীক্ষা আসে না। তবে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ল্যামার্ক এবং ডারউইনের মতবাদের পার্থক্য। এটা অবশ্যই পড়বা, বইয়ে আছে, আমার পড়ানোর কিছু নেই। খুবই ইম্পর্টেন্ট, ল্যামার্ক ও ডারউইনের মতবাদের পার্থক্য, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এটা আমার পড়ার কিছু নেই, এতদিনে আমি বুঝাই দিছি, বা তোমরা পড়লেই বুঝবা। এটা কিন্তু ট্রিপল স্টার, এটা পরীক্ষায় আসে। ল্যামার্ক ও ডারউইনের মধ্যে তুলনা বা পার্থক্য, কোনটা ভালো, কোনটা অধিক সমাদিত। অবশ্যই লেমার্কেরটাকে তো অনেকেই সাপোর্ট করে নেই, কিন্তু ডারউইনেরটাকে কিন্তু অধিকাংশ সাপোর্ট করছে। সো এই ক্ষেত্রে ডারউইনকেই আসলে বিবর্তনবাদে সবাই স্মরণ রাখে, বা ডারউইনের ভূমিকাই বেশি। সো এই দুইটার মধ্যে তোমরা পার্থক্য বের করবা, বইয়ে আছে, তোমার বের করার দরকার কি, বইয়ে আছে। সো এটা অবশ্যই একটু পড়ে ফেলবা, এটা অবশ্যই পড়ে ফেলবা। এবং লাস্ট যে জিনিসটা আছে, যেটা না জানলেই নয়, যেখান থেকে সৃজনশীলের প্রশ্ন অবশ্যই হবে, সেটা হচ্ছে বিবর্তনের সপক্ষে প্রমাণ।
তোমরা জানো এই বিবর্তন নিয়ে আমরা এত কথা বলতেছি, এখন এই বিবর্তনের সাপেক্ষে যদি শুধু কথাই বলে যাও, কোনো প্রমাণ দেখাইতে না পারো, তাহলে এই কথার কোনো দাম নাই সায়েন্সের ভাষায়। সায়েন্সের ভাষায় কথা, মতবাদ এগুলো কোনো দাম নাই যদি তুমি প্রমাণ দেখাতে না পারো। তো বিবর্তনের সপক্ষে অনেকগুলা প্রমাণ পাওয়া গেছে এবং সামনেও আশা করতেছে পাওয়া যাবে, এবং ওই প্রমাণগুলো তোমাকে পড়তে হবে। ওই প্রমাণের মধ্যে কিছু প্রমাণ আছে যেগুলা MCQতে আসবে প্লাস সৃজনশীল আসবে। ওই প্রমাণের মধ্যে কিছু প্রমাণ আছে যেগুলো প্রায় প্রতি বছরই বা কম বেশি ওই প্রশ্নগুলো রিপিট হয়। সেটা হচ্ছে কিছু প্রমাণ আছে যে প্রমাণগুলো অবশ্যই পড়তে হবে। সো সেই প্রমাণগুলো তো আমি অবশ্যই পড়াবো। তার আগে বলো এতটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা, এতটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা? একটু কয়টা বাজে আমি একটু দেখে আসি। ওকে, তোমাদের গণিত ক্লাস আছে, তাহলে আমি বিবর্তনের সাপেক্ষে প্রমাণটা কালকের ক্লাসেই শেষ হয়ে যাবে। মনে রাখবা কালকে আমাদের জেনেটিক্সের লাস্ট ক্লাস। বিবর্তনের সাপেক্ষে প্রমাণগুলো কালকের ক্লাসেই শেষ হয়ে যাবে, এবং এই ক্লাসটা গ্যাপ দেওয়া যাবে না। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে, সো বুঝতে হলে ক্লাসে থাকতে হবে। এটাই তোমার জেনেটিক্সের লাস্ট ক্লাস, কারণ এখানে আর পড়ানো তেমন কিছু নাই জেনেটিক্সে। তো এরপর আমরা কিন্তু একটা নতুন চ্যাপ্টার শুরু করব। তো তোমরা আমাকে পরবর্তীতে আমি পোস্ট দিয়ে জানতে চাইবো কোন চ্যাপ্টারটা শুরু করলে ভালো হয়, বোটানির কোনো একটা চ্যাপ্টার শুরু করলে ভালো হয় না জুলজির ভালো হয়, সেটা আমি তোমাদেরকে পোস্ট দিয়ে জানার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।